নিছক একটা ছুটি কাটাতে গিয়ে এইরকম এক্সপিরিয়েন্স যেন কারণ না হয়। আচ্ছা, বললে বিশ্বাস করবে না, এই জায়গাটাতে এমন একটা ঘটনা ঘটলো যেটা মানে শুনতে পেয়ে আমার তো তাও কিছু অভিজ্ঞতা আছে। রাজীব আর অভ্রর কোনো এরকম কোনো মানে কোনো এক্সপিরিয়েন্স haunting ছিল না। experience হ্যাঁ, নেই। ক্লিয়ার আমরা শুনতে পাচ্ছি বারান্দায় দাঁড়িয়ে কেউ একটা কথা বলছে, বারান্দায় দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে কেউ একটা কথা বলছে, অ্যান্ড দ্যাট অলসো একটা ফিমেল ভয়েস। আচ্ছা, শর্মি গেছিল ওয়াশরুমে, শর্মি বেরিয়ে এসে স্পষ্ট নাকি দেখেছে যে আমার পাশে একটা আননোন মহিলা বসে মানে সামনে পেছনে এরকম ভাবে তুলে যাচ্ছে, দুলছে। আকাশকে ফোন করে রণজিৎদার প্রথম প্রশ্ন যে হ্যাঁ রে মন্দারমণিতে কি হয়েছে। সিসিটিভি মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে রাত্রির বেলায়, তখন বোধহয় 1:30 কি 1:45 বাজে, অভ্র অ্যাকোয়ারিয়াম থেকে মাছ তুলে খাচ্ছে। কি বলছো, সিরিয়াসলি? অনেকে বলতে পারে এই যে আত্মহত্যা করবে বা সেই যোগ আছে, সেটা কিন্তু একজন নেটিভের চার্ট থেকে বোঝায়। কোনো গ্রহগত পজিশনের জন্য কারুর লাইফ স্প্যানে বলো বা যাই বলো, এই প্যারানর্মাল, অতিপ্রাকৃতিক, সুপারন্যাচারাল এইসব ব্যাপার স্যাপার গুলো ঘটে থাকে। সেখানে আমরা পাই ভারী রাশি হালকা রাশির কনসেপ্ট। এটা কি আদৌ ঠিক? দেখো, প্রত্যেকটা রাশির মধ্যে না কিছু তোমার লাইট এলিমেন্ট, কিছু তোমার হেভি এলিমেন্ট থাকছে। তাহলে স্পিরিচুয়াল পজিশনটা কিভাবে মানে আমরা ডিটারমাইন করতে পারি, মানে অ্যাস্ট্রোলজির মাধ্যমে যদি বলি বা কিছু। হ্যালো গাইস, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর আজকের আড্ডায় আমাদের সাথে থাকছেন দেবদীপ মিত্র, দেবদীপ দা। মন্দারমণির একটা হোটেলে একটা ভয়ঙ্কর হন্টিং এক্সপিরিয়েন্স ঘটে, সেই এক্সপিরিয়েন্সটা আমরা জেনে, এছাড়াও আমরা জ্যোতিষ নিয়ে বেসিক কিছু কথাবার্তা বলেছি। এখানে একটা কনসেপ্ট খুব ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে ভারী রাশি হালকা রাশির ব্যাপার। এটা কি আদৌ ঠিক? এই সকল জিনিসপত্র আজকে আপনারা এই পডকাস্ট দেখে জানতে পারবেন। যদি আজকের এই পডকাস্টটা, আজকের এই আড্ডাটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন। তাহলে চলুন, আমি এবার শুরু করছি কৌস্তবের আড্ডার আজকের একটি ইন্টারেস্টিং এপিসোড। তো কৌস্তবের আড্ডাতে আজকে আমার সাথে আড্ডা মারতে এসেছেন দেবদীপ মিত্র, দেবদীপ দা। তো দেবদীপ দা এর আগে কিউরিও ফাইটে বেশ কয়েকটা ভৌতিক ঘটনা শেয়ার করেছেন। দুটো পাটুলির ঘটনা ছিল, যেটা তোমার নিজের বাড়ির, আর আরেকটা ছিল কেরালার যে ঘটনাটা ছিল, সেটা তুমি আমাদের সাথে শেয়ার করেছো। অ্যান্ড আজকে তোমার সাথে ফেস টু ফেস দেখা হয়ে খুব ভালো লাগছে আমারও, দেবদীপ দা। আমারও। অ্যান্ড সেই ক্ষেত্রেই বলছি, দেবদীপ দা আজকে আমাদের সাথে একটা খুব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। তো ব্যাপারটা এটা হচ্ছে, দেবদীপ দা তুমি মন্দারমণিতে গেছিলে। হ্যাঁ, এবার মন্দারমণিতে গিয়ে তুমি যবে ফিরে এসেছো সেই দিনই তুমি আমাকে ফোন করো, আর ফোন করে জানাও যে কৌস্তব এরকম 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 ব্যাপার হয়েছে। আর যেটা শুনে আমার মনে হচ্ছে যে এটা সত্যি কথা বলতে খুবই প্যাথেটিক আর খুবই ভয়ের একটা ঘটনা। খুবই। তো আমি জানতে চাই যে দেবদীপ দা কি হয়েছিল তোমাদের সাথে মন্দারমণিতে গিয়ে। দেখো, প্রথমেই বলি মানে নিছক একটা ছুটি কাটাতে গিয়ে এইরকম এক্সপিরিয়েন্স যেন কারণ না হয়। আচ্ছা, কারণ কিছু মানে নিয়ম কানুন তো থাকে, যে আমি প্রপার হোটেলের নামটা এখানে বলতে পারবো না। তা এটা নভেম্বরের শুরুর দিকে, তখনও এতটা ঠান্ডা তো মানে পড়েনি। নভেম্বরের শুরুর দিকে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটা জাস্ট খুব ক্যাজুয়ালি একটা প্ল্যানিং হয় যে একটা উইকেন্ড পড়েছিল যে আমরা মন্দারমণিতে যাব, মানে ফ্রাইডেতে যাব, ফ্রাইডে নাইটটা থাকবো, স্যাটারডে থেকে আবার সানডেতে ব্যাক করবো। কোন মাসের ঘটনা এটা? নভেম্বরের শুরুর দিকে। ওকে। তা এরকম মানে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এরকম হঠাৎ করেই প্ল্যানিং হয়, মানে খুব আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে খুব একটা বেড়াতে টেড়াতে আমাদের যাওয়া হয়। তাই এবার প্ল্যানিং হয়েছে। কিছু বন্ধু আছে যাদের বাইক আছে, তারা বাইকে গেছে, কিছু জন আবার গাড়িতে গেছে, এরকম ভাবে ছাড়া ছাড়া ভাবে যাওয়া হয়েছে। গিয়ে আমরা মানে প্রত্যেকে মন্দারমণিতে গিয়ে পৌঁছেছি। পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আমাদের 11:30-12টা এরকম বেজে গেছে। এবার যে হোটেলটাতে আমরা উঠলাম, সেখানে তো যেরকম প্রসিডিওর থাকে, ঘরটর খালি ছিল, চেক ইন করলাম আমরা সবাই। তা এবারে কারা কারা গেছিল সেটা আগে একটুখানি বলি। আমি গেছিলাম, আমি এখানে কিন্তু আমার ফ্যামিলি নিয়ে যাইনি, ঠিক আছে, মানে আমার ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে যাইনি। তাদের একটা অন্য কিছু একটা প্রবলেম ছিল বলে তারা এবারটা যেতে পারেনি, আমি একাই গেছি। আর আমাদের গ্রুপে 2জন ব্যাচেলার ছেলে আছে, ঠিক আছে, একজনের নাম হচ্ছে রাজীব আর একজনের নাম হচ্ছে অভ্র।
তারা গেছিল আমাদের সাথে, আর দুটো কাপল গেছিল, মানে দুই বন্ধু আর তাদের ওয়াইফ। এক বন্ধুর নাম হচ্ছে সুদীপ, তার ওয়াইফ হচ্ছে শর্মী, আর আরেকজন ছেলে তার নাম হচ্ছে আকাশ, আর তার ওয়াইফ হচ্ছে মেঘনা। ওকে। এই কজন আমরা গেছিলাম। এবার যারা কাপল গেছে তাদের তো আলাদা আলাদা দুটো রুম, কাপলদের যেরকম রুম হয়। আর আমরা যে তিনজন ব্যাচেলার ছিলাম, মানে আমি যদিও ব্যাচেলার নই, কিন্তু আমি ফ্যামিলি নিয়ে যাইনি, আমার সাথে আর যে দুজন বন্ধু ছিল তারা ব্যাচেলার। তো আমরা তিনজন একটা আলাদা ঘর নিয়েছি একই ফ্লোরের মধ্যে। এবার প্রথমেই যে জায়গাটাতে আমার একটুখানি ডাউট হলো, যে যেই ফ্লোরটাতে আমরা উঠলাম সেই ফ্লোরে ঘর কিন্তু অ্যাভেলেবল প্রচুর, কিন্তু আমরা মানে এই কজন ছাড়া, এই তিনটে যে রুম ছাড়া বাকি যে রুমগুলো প্রত্যেকটা কিন্তু ভেকেন্ট, কোথাও কোনো বোর্ডার নেই। আচ্ছা। হোটেলটা এমনি বেশ ভালো, ঝাঁ চকচকে হোটেল। আমি বললে হয়তো অনেকে বুঝেও যেতে পারে কোন হোটেলের কথা বলছি, কিন্তু আমি নাম ধাম কিছু এখানে নিতে পারবো না। তা পুরো ওই ফ্লোরটাতে আর অন্য কোনো বোর্ডার নেই। ওপরের ফ্লোর বলো বা তার নিচের ফ্লোর বলো, সেখানে কিন্তু মোটামুটি লোকজন রয়েছে, কিন্তু এই ফ্লোরটাতে কোনো বোর্ডার নেই। ঠিক আছে, আমরা তা ওটা অতটা গুরুত্ব তখনও দিইনি। নিয়ে আমরা ঘরের মধ্যে যে যেরকম পেরেছি চেক ইন করেছি। চেক ইন করে একটু জাস্ট মানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ভেবেছিলাম যে ওই দুপুরেই একটুখানি বিচের দিকে যাব। তা বিচের দিকে আমরা গেছিও, গিয়ে তারপর ওখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি। তারপরে লাঞ্চ করবার জন্য তখন 2টো কি 2:30 বাজে, আমরা ঠিক করলাম যে আমরা আবার হোটেলেই ফিরে আসবো, লাঞ্চটা হোটেলেই করবো। ঠিক আছে, তা হোটেলে ফেরত এসে আমরা লাঞ্চও করলাম, তখন 2:30 পৌনে 3টে বেজে গেছে। লাঞ্চ করার পর স্বাভাবিকভাবেই অতটা পথ আমরা কলকাতা থেকে তো জার্নি করে এসেছি, কেউ কেউ বাইকে এসছে, কেউ কেউ গাড়িতে এসছে। তা আমরা ভাবলাম যে একটুখানি রেস্ট নেবো আর কি, নিয়ে তারপরে আবার বিকেল বেলায় বেরোবো, না যেমনটা হয়। যেমন হয় আর কি, মানে একটা মানে একটা শর্ট ট্রিপ আর কি। তা এবার এই যে রেস্টটা নেওয়া হচ্ছে, এক একজন তাদের নিজস্ব নিজস্ব ঘরে, অর্থাৎ সুদীপ মেঘনা, এই সুদীপ আর শর্মী একটা ঘরে, আকাশ আর মেঘনা একটা ঘরে, আমি রাজীব আর অভ্র একটা আলাদা ঘরে। এবার আমি রাজীব আর অভ্র যেরকম একটু গল্প গুজব করে বিছানায় মোটামুটি টান হয়ে গেছি, ওরা ঘুমিয়েও পড়েছে, আমারও প্রায় চোখটা লেগে এসছিল। হঠাৎ শুনতে পেলাম দরজায় ধাক্কা। আচ্ছা। কেউ নক করছে। ওকে। তা আমি ভাবলাম যে কি ব্যাপার, আমরা তো কোনো ওয়েটারকে কিছু বলিও নি যে কিছু লাগবে বা কিছু, বা অনেক সময় এরকম হয় যে চেক ইন করবার পর একটু জল টল দিয়ে যায়, কিন্তু সেগুলো দিয়ে গেছিল আগে। তো ওই টাইমে ওই হোটেলের কোনো লোকের আমাদের ঘরে আসার কথা না, তাহলে কি মেঘনা মেঘনা আকাশ আর ওইদিকে সুদীপ আর শর্মী ওদের মধ্যে থেকে কেউ এলো? তা আমি উঠে গিয়ে দরজাটা খুলেছি, খুলে দেখছি কেউ নেই, পুরো করিডোর ফাঁকা। ওকে। কেউ নেই, অথচ নকটা কিন্তু হয়েছে। আবার আমি দরজাটা বন্ধ করে, আমি আর কিছু ওটা নিয়ে অত মাথা ঘামাইনি, আমি এসে আবার শুয়ে পড়েছি। শোবার পর হঠাৎ করে দেখছি, তখনও তো ঠান্ডা এরকম পড়েনি, আর এমনি তো কোস্টাল এরিয়া মানে বিচের ধারটার গুলো তো অতটাও ঠান্ডা তুমি বুঝতে পারবে না। ফ্যান কিন্তু চলছিল, বোঝা যাচ্ছে বেশ ভালোভাবে ভোল্টেজ ড্রপ করলে ফ্যানের স্পিড যেরকম কমে বাড়ে, ওরকম কিন্তু র্যান্ডম ফ্যানের স্পিড কমছে, মানে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করছে, ভোল্টেজ ভালো রকম ফ্লাকচুয়েট করছে, ফ্যানের স্পিড কমছে বাড়ছে। তা এইটা চললো আরো কিছুক্ষণ ধরে। এবার ইন দ্য মিন ওয়াইল রাজীব আর অভ্ররও কিন্তু ঘুমটা ছুটে গেছে, ওরা উঠে বসেছে বিছানার ওপর। আবারও শুনতে পাচ্ছি কেউ একটা নক করছে দরজায়। ওকে। খুলে বেরিয়েছি, কেউ নেই। কিন্তু এবারে দেখলাম মানে আমাদের যে ঘরটা ছিল তার থেকে মানে সামনে তো একটা করিডোর দিয়ে একটুখানি গেলে পরেই একদিকে সুদীপ আর শর্মীর ঘর, আর একদিকে আকাশ আর মেঘনার ঘর। আকাশের ঘরটার দরজাটা খুলে মেঘনা মুখটা বাড়িয়ে এদিক সেদিক দেখছে। আচ্ছা। মানে ওর এক্সপ্রেশনটা এমন যে ওরও দরজায় কেউ ধাক্কিয়েছে, ও দরজাটা খুলে দেখছে কে ধাক্কিয়েছে। এবার ওকে ওরকম ভাবে মুখটা বাড়িয়ে এরকম করতে দেখে আমি বেরিয়েছি, বেরিয়ে বলছি যে দেখো এইরকম আমাদের ঘরে নক করলো, তোমরা কি এসছিলে, তুমি বা আকাশ কেউ এসছিলে? বলে যে না, আমরা তো আসিনি, আমাদেরও ঘরে এরকম আমি একটা নক শুনলাম আমাদের দরজায়, তাই জন্যই তো আমি খুলে দেখছি, আমি তো তোমাকে একই কথা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে তোমরা এসছি। এইটা শুনে কিন্তু আমাদের এবার একটু
আমারই মানে হ্যাঁ মোটামুটি বুঝতে পারলাম যে ব্যাপারটা তো নর্মাল হচ্ছে না। তা এবার আমরা গেছি ওই সুদীপের ঘরে। সুদীপের ঘরে গিয়ে আমরা বেল বাজিয়েছি। আরো একটা ব্যাপার দেখো, কেউ যদি আসেও সে তো বেল বাজাবে, আজকাল তো আর কেউ দরজায় নক করে না ওরকম। তা সুদীপের ঘরের আমরা বেলটা বাজিয়েছি, সুদীপও বেরিয়েছে। সুদীপ বলছে যে না আমরা কোনো নক শুনিনি, কিন্তু ওই ভোল্টেজ ফ্লাকচুয়েটের যে ব্যাপারটা সেইটা কিন্তু বারবার হচ্ছে। আর সুদীপ আর একটা কথা বললো যে ওর যে ওয়াইফ আর কি শর্মী, ও বাথরুমে ঢুকতে যাচ্ছে, তখন দেখছে যে বাথরুমের কল মানে কলটা আপনি আপনি থেকে সেখান থেকে জল পড়ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনা আপনি সেখান থেকে জল পড়ছে। তো এই গেল দুপুরের ব্যাপারটা। এইবার আমরা কি করেছি, আমরা নিচে রিসেপশনে গেছি, সবাই যাইনি, আমি গেছি, রাজীব গেছি। রাজীবের যাওয়ার কারণটা হচ্ছে রাজীব একটু ডাকাবুকো টাইপের, ঠিক আছে, একটু মানে কি বলবো, একটু হেলথ কনসিয়াস, একটু স্বাস্থ্য চর্চা টর্চা করে, কথাবার্তার মধ্যে একটা বলিষ্ঠতা আছে। মানে ও মোটামুটি সামনে গিয়ে দাঁড়ালে অনেকে ভয় টয় পেয়ে। তা রাজীব আর আমি নিচে গেছি, নিচে গিয়ে রিসেপশনে ব্যাপারটা বললাম, এরকম কনস্ট্যান্ট নকিং হচ্ছে আর এরকম ভোল্টেজ ফ্লাকচুয়েট করছে, কেন হচ্ছে এরকম। মানে রিসেপশনে ছিল মানে হোটেলেরই কোনো একটা কর্মী ছিল আর কি, যে আর কি আমরা চেক ইন করার টাইমে ওই লোকটা কিন্তু ছিল না, অন্য লোক ছিল, সে মানে ম্যানেজার টাইপের কেউ ছিল। আর এ হচ্ছে একদম নর্মাল একজন এমপ্লয়ি হোটেলের। সে মুখ ফসকে জাস্ট বলল, ও আপনারা তো সেকেন্ড, বলে চুপ করে গেল। আচ্ছা, বাকি ফ্লোর গুলোতে লোকজন আছে, সেকেন্ড ফ্লোরে তোমরা ছাড়া আমরা ছাড়া আর কেউ নেই। ও আপনারা সেকেন্ডে, বলে চুপ করে গেছে। মুখ ফসকে কিছু একটা বলতে গিয়েও বললো না। আমরা বুঝে গেলাম কেসটা কিছু গন্ডগোল আছে, কিছু একটা গন্ডগোল আছে। কারণ ও মানে কিছু যে একটা বলতে চাইছিল এটা যে কেউ কিন্তু বুঝে যাবে। তা যাই হোক, তা আমরা বললাম যে কি সেকেন্ড ফ্লোরে কি হচ্ছে, যে না সেকেন্ড ফ্লোরে সেরকম কিছু নয়, অনেক সময় এই হোটেলটা তো হয় এরকম ভোল্টেজের একটু ব্যাপার ট্যাপার থাকে, ওটা নিয়ে কিছু ভাববেন না। তা আপনাদেরকে কি চা দেবো, মানে কথা ঘোরানোর চেষ্টা হচ্ছে। তো বললো যে না না চা ফা আমাদের লাগবে না, 2:45-র সময় লাঞ্চ করেছি, এখন 3:30 বাজে, চায়ের এখন কোনো প্রয়োজন নেই, যদি কিছু জানেন তো বলুন। না না আমি সেরকম কিছু জানি না, আর এরকম কমপ্লেন আমাদের কাছে আসে ভোল্টেজ নিয়ে, এটা এখানে খুব মামুলি একটা ব্যাপার, ওটা নিয়ে ভাববেন না, ও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ভালো কথা, আমরা আবার চলে গেছি। বাকি দুপুরটা খুব একটা কিছু প্রবলেম হয়নি, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আমরা রেস্ট নিয়েছি, চাঙ্গা হয়ে গেছি। আমরা সন্ধ্যাবেলাটা বিচেই কাটালাম। এবার মন্দারমণিতে যেরকম হয়, মানে বিচের ধারে লাইন ধরে অনেক হোটেল টোটেল আছে, সেখানে বসে একটুখানি চা খাওয়া, মাছ ভাজা টাজা খাওয়া, এগুলো ভালোই এনজয় করেছি আমরা ইভিনিংটা। প্রবলেমটা শুরু হয়েছে রাতের দিকে। রাতে আমরা যখন আবার হোটেলে ব্যাক করেছি। আচ্ছা, হোটেলে ব্যাক করেছি এই ধরো তোমার 9:30 পৌনে 10টা। এবার ওখানে গিয়ে ডিনার করলাম। ডিনারে রান্না বান্না খুব ভালো, সার্ভিসও কিন্তু খুব ভালো, মানে সার্ভিসের কিন্তু কোনো তুলনা হয় না, মানে যেটা চাওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে এসে দিয়ে যাচ্ছে। তা এবার ডিনার করে আবার আমরা যে যার ঘরে, এবার ডিনারের পরে সঙ্গে সঙ্গে তো আর আমরা শোবো না, মানে ইয়াং ছেলেমেয়েরা সব গেছি, একটু বসে একটা ঘরে সবাই মিলে বসে আমরা ওই আকাশ আর মেঘনাথ যে ঘরটা, সেই ঘরটাতে আমরা সবাই মিলে বসে একটুখানি আড্ডা টাড্ডা মেরে, হালকা একটু ড্রিঙ্কসও হয়েছে, মেরে তারপরে আমরা যে যার ঘরে চলে এসেছি। এইবার রাতের বেলা, সেই দিন রাতে 12:30 কি পৌনে 1টা পেরিয়েছে। এবারে কি হয়, আমার যেটা একটা হ্যাবিট আছে সেটা হলো, কিছু মানুষ আছে দেখবে ঘর একদম পুরো পিচ ডার্ক করে ঘুমায়, ঘরে একটা ডিম লাইট পর্যন্ত জ্বালায় না, আমি সেটা করতে পারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার একটা হালকা হলেও একটা আলো লাগে, ঠিক আছে। তা সৌভাগ্যবশত আমি রাজীব আর অভ্র যেই ঘরটায় ছিলাম সেখানে একটা 0 পাওয়ার ছিল, ঠিক আছে। তা সেইটা জ্বালিয়ে আমরা শুয়েছি। রাত্রির তখন 12:30 পৌনে 1টা কি 1টা পেরিয়ে গেছে, আমি অত ঘড়ি দেখিনি। হঠাৎ করে ডিম লাইট অফ। আচ্ছা আচ্ছা, ডিম লাইট পুরো অফ, পুরো ঘর পিচ ডার্ক, পাখা যে স্পিডে চলছিল সেই স্পিডটা আবার ড্রপ করল। আচ্ছা, মানে ব্যাপারটা যেটা হচ্ছে, ডিম লাইট যেটা ছিল সেটা তো নিভে গেল। সেটা নিভে গেল। যদি কারেন্ট চলে যেত তাহলে তো ফ্যানও অফ হয়ে যেত, কিন্তু ফ্যানটা কিন্তু পুরোপুরি অফ হলো না, ফ্যানের স্পিড কমে গেল।
কিন্তু লাইটটা অফ হয়ে গেল। লাইটটা পুরো অফ। আচ্ছা আচ্ছা। বললে বিশ্বাস করবে না, এই জায়গাটাতে এমন একটা ঘটনা ঘটলো যেটা মানে শুনতে পেয়ে আমার তো তাও কিছু অভিজ্ঞতা আছে। রাজীব আর অভ্রর কোনো এরকম কোনো মানে কোনো এক্সপিরিয়েন্স haunting ছিল না। experience হ্যাঁ, নেই। আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি, আমাদের ঘর লাগো একটা বারান্দা, ক্লিয়ার আমরা শুনতে পাচ্ছি বারান্দায় দাঁড়িয়ে কেউ একটা কথা বলছে। বারান্দায় দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে কেউ একটা কথা বলছে, অ্যান্ড দ্যাট অলসো একটা ফিমেল ভয়েস। আচ্ছা। কনভারসেশন আমরা একদম স্পষ্ট শুনতে পাচ্ছি, অ্যাজ ইফ ফোনে ও কাউকে কিছু একটা বলছে। ফোনে ওই মহিলা কাউকে কিছু একটা বলছে, এরকম একটা আওয়াজ কিন্তু আমাদের বারান্দা থেকে আসছে। এবার রাজীব আর অভ্র মানে রীতিমতো ভয় পেয়ে গেছে। আমি একটু হলেও মানে এইগুলোতে তো আমি অতটা বিচলিত হয়ে পড়ি না এখন অন্তত। আমি একটু দরজার কাছটায় গেছি, আর দরজা বলতে কিরকম, কাঁচের দরজা। এমন না যে তোমার কাঠের দরজা টরজা মানে সবকিছু ঢাকা ঢুকা ওরকম টাইপের নয়, কাঁচের দরজা, বড় পর্দা দিয়ে ঢাকা। আমি দরজার কাছটায় গিয়ে ওই একটু আড়ি পেতে শোনা আর কি, কেউ কথা বললে স্পষ্ট শুনছি মহিলা বলছে যে, ইংরেজিতে বলছে যে হি হ্যাজ ডিচড মি, এরকম কাউকে একটা জানাচ্ছে। মানে এরকম স্পষ্ট শুনতে পেয়েছি? স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা। ফিস 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 করে আওয়াজটা আসছে। যেহেতু চারদিকে আর অন্য কোনো আওয়াজ নেই, রাত্রির বেলায় সবাই শুয়ে পড়েছে, তাই আওয়াজটা বেশ ভালোভাবে কানে আসছে। যে হি হ্যাজ ডিচড মি, আমি এই হোটেলে এসে অনেক কিছু জানতে পেরে গেছি ওর ব্যাপারে, আমি আর এটা নিতে পারছি না, আমি সহ্যের বাইরে চলে যাচ্ছে, এরকম টাইপের কিছু কথা আমাদের কানে আসছে। তোমাদেরই লাগোয়া ব্যালকনি থেকে আসছে? আমাদেরই লাগোয়া ব্যালকনি থেকে আসছে। ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে ভয়ঙ্করতম। এবারে শোনো, এইটা হলো, এইটা হওয়ার পর আমি অভ্র আর রাজীবকে বললাম যে রাজীব তোরা একটু একটু শান্ত হ। মানে ওরা রীতিমতো ঠক ঠক করে কাঁপায় যাকে বলে। ওদেরকে এই কথাটা বলছি, বলতে বলতে শুনতে পাচ্ছি সুদীপ আর শর্মির যে ঘরটা, সেখান থেকে একটা চিৎকার, রীতিমতো জোরে একটা চিৎকার। আচ্ছা আচ্ছা। এবং সেই চিৎকারটা করেছে শর্মি। মানে ওই চিৎকারটা শুনে আমি, রাজীব, অভ্র তিনজনেই ঘর থেকে বেরিয়ে এসেছি। দেখতে পেলাম আকাশের ঘর থেকে আকাশ মেঘনাও বেরিয়ে এসছে, বেরিয়ে এসে কনস্ট্যান্ট ওদের দরজায় নক করছে যে কি হলো, চিৎকার কেন। দরজা খুলেছে, সুদীপ নিজে দরজা খুলেছে। শর্মি বলছে, সুদীপও বলছে যে আমি বিছানায় বসেছিলাম, আমি অতটা কিছু বুঝতে পারিনি, বিছানায় বসে আমি আমার মোবাইল নিয়ে কিছু একটা করছিলাম। শর্মি গেছিল ওয়াশরুমে। শর্মি বেরিয়ে এসে স্পষ্ট নাকি দেখেছে যে আমার পাশে একটা আননোন মহিলা বসে মানে সামনে পেছনে এরকম ভাবে দুলে যাচ্ছে। দুলছে? হ্যাঁ। কি বলছো দেবদীপ্ত? সিরিয়াসলি? সিরিয়াসলি, এটাও ক্লেম করছে, এরকম ভাবে সামনে পেছনে দুলছে। সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক। এইটা শর্মি দেখতে পেয়েছে। আর তোমার সুদীপ অতটা কিছু বুঝতে পারেনি, কিন্তু এটা দেখে শর্মি রীতিমতো ভয় পেয়ে গেছে। মানে এইগুলো স্বাভাবিক। হ্যাঁ, মানে এইগুলো যদি উল্টোপাল্টা কোনো কথা হয়, কাউকে যে জেনুইনলি ভয় পেয়েছে না, তাকে দেখলে তুমি বুঝতে পারবে। মানে প্রপার ভূতের ভয় পেলে বা কোনো স্পিরিট বা কোনো এরকম টাইপের এন্টিটি দেখবার পরে যে ভয়ের যে এক্সপ্রেশনটা মানুষের মধ্যে ফুটে ওঠে, সেটা একদম অন্যরকম। সেই ভয়ের এক্সপিরিয়েন্স না তুমি অন্য কোনো কিছু থেকে, তুমি একটা সাপ দেখলে কি তুমি একটা ব্যাঙ দেখলে, যার যাতে ফোবিয়া, কেউ আরশোলা দেখলে ভয় পেতে পারে, কেউ টিকটিকি দেখলে ভয় পেতে পারে, কেউ মাকড়সা দেখলে ভয় পেতে পারে। সেই ভয়ের ছাপ আর একটা কোনো এরকম টাইপের নেগেটিভ এন্টিটি বা কোনো এন্টিটি, সেটাকে যদি কেউ ফিল করতে পারে বা দেখতে পারে, তার যে ভয়ের ছাপটা কমপ্লিটলি ডিফারেন্ট। মানে মুখ পুরো ফ্যাকাশে হয়ে যাবে, মুখের রং থাকবে না কোনো। ঠিক সেই জিনিসটা শর্মির হয়েছে। সুতরাং আমরা বুঝলাম যে জিনিসটা কিন্তু নর্মাল নয়। আকাশ আর মেঘনা ক্লেম করছে যে ওরাও ওদের লাগোয়া বারান্দাতে এরকম ফিস 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 করে কারোর একটা আওয়াজ পেয়েছে। আচ্ছা। তা এইবার আমরা কেউই তখন আর ঘরের মধ্যে ফেরত যেতে সাহস পাচ্ছি না। ইন দ্য মিনওয়াইল কি হলো, পাশাপাশি তো সব ঘর, মানে আমাদের যে ঘরটা তার ঠিক লাগোয়াই হচ্ছে আকাশ আর মেঘনার ঘর, আর তার উল্টো দিকে হচ্ছে সুদীপ আর শর্মির ঘর। আকাশদের বাথরুম থেকে আমরা আবার শুনতে পাচ্ছি জল পড়ার শব্দ, যেটা দুপুরে হচ্ছিল। আচ্ছা। রীতিমতো জল পড়ার শব্দ। ঠিক আছে, আমরা ফেরত গেছি আকাশের ঘরে, গিয়ে দেখছি বাথরুম ছত্রাকার,
মানে যে বেসিনের ওপরে যে বক্সের মতো রাখা একটা বক্স কাম আয়না মতো থাকে না, সেই আয়নার দরজা মানে পাল্লাটা খোলা, ভেতর থেকে সাবান যা যা থাকে আর কি সব এরকম উল্টে উল্টে ফেলে দিয়েছে। আকাশরা ওদের বাড়ির একটা তোয়ালে ক্যারি করছিল, সেই তোয়ালেটা মাটিতে পড়ে রয়েছে। ঠিক আছে, মানে সে যা তা একটা ব্যাপার। বললে বিশ্বাস করবে না কৌস্তব, আমাদের সামনে, আমরা তখন বাথরুমের চৌকাঠটায় দাঁড়িয়ে, হুম। আলো জ্বলছে না, আমাদের সামনে কেউ যেন মনে হলো ফ্লাশ করলো। ইউ সিরিয়াস? কেউ যেন মনে হলো ফ্লাশ করলো, মানে কোমর থেকে ফ্লাশের আওয়াজ। সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক মানে ডেঞ্জারাস। এইবার তখন আমরা থাকতে পারিনি, মানে স্থির রাখতে পারিনি নিজেদের, আমরা নিচে নেমে চলে এসেছি। রিসেপশনে কেউ নেই, রিসেপশন ফাঁকা? রিসেপশন পুরো ফাঁকা, নোবডি ইজ দেয়ার। আচ্ছা। রাত্রির বেলায় লিটারালি আমরা বাইক নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, হোটেলে ফেরবার আর কোনো সাহস হচ্ছে না আমাদের। ভাবো জাস্ট। ঠিক আছে, হোটেলে আর আমাদের ফেরার সাহস হচ্ছে না। দিনের আলো যখন ফুটেছে তখন আমরা আবার হোটেলে ব্যাক করেছি। মানে ওই সারা রাত তোমরা বাইক নিয়ে সারা রাত এদিক সেদিক ঘুরেছি, 5টা সোয়া 5টা নাগাদ আবার ব্যাক করেছি। আচ্ছা। কারণ ওইভাবে মানে যা হচ্ছে ঘরগুলোতে তাতে থাকা যায় না, কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোনো মানুষের। তা না হলে রাজীব যথেষ্ট তোমার ডাকাবুকো টাইপের। হ্যাঁ, মানে স্বাভাবিকভাবে দেবদীপ্তা তুমি যেটা বলছো যে এইসব জায়গাতে গায়ের জোর বলো বা কিছুই বলো, এগুলোতে কোনো কাজ হয় না। এক্স্যাক্ট। তাও আমরা আবার ফেরত এলাম। এবার ফেরত আসার পর মিনিট 15-20-র মধ্যে আমরা দেখছি তখন ওই 5:30 কি 5:45 বাজে, হোটেলের কিছু কিছু এমপ্লয়িজ আবার আসতে শুরু করেছে এবং যিনি ম্যানেজার, যিনি আমাদের চেক ইনের টাইমে ছিলেন, তিনিও এসছেন। আমরা এবারে ওনাকে মানে রীতিমতো জোরের সাথে আর কি চেপে ধরেছি যে ব্যাপারটা কি আমাদেরকে বলুন, এইরকম এরকম কিন্তু আমরা ফেস করছি। এমনই জিনিস ফেস করেছি যে রাত্রির বেলায় আমরা স্টে করতে পারি, আমাদেরকে বাইরে বাইরে ঘুরতে হয়েছে। তা উনি তখন একটু বেকায়দায় পড়ে গেছেন, তাও মানে যথাসম্ভব উনি চেষ্টা করছেন না বলবার। বলছে যে কিছু মাইন্ড করবেন না, আমরা আপনাদেরকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট টেকফাস্ট দেবো। তো ওই রাজীব বলে যে ছেলেটা, ও তো একটু রকচটা স্বভাবের, যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে আমরা কি করবো? আমাদের রাত্রিরে ঘুম ঠিক মতো হচ্ছে না, ঘরের মধ্যে ডিস্টারবেন্স, বাথরুমে যখন তখন কল খুলে যাচ্ছে, বারান্দায় কার একটা ফিসফিসানি শব্দ, আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে কি মানে আমরা ধুয়ে জল খাবো? তা তাও তখন কিছুতেই কিছু মুখটুক খুলছে না। তাও আমরা আমি আর রাজীব ডিসাইড করলাম যে অন্য কোথাও কোনো হোটেল আছে কিনা আমরা দেখবো, আমরা এখনই চেক আউট করবো, এখানে থাকবার কোনো মানে হয়। প্রবলেমটা হলো এখানেই, যেদিন আমরা গেছিলাম পৌঁছেছিলাম মন্দারমণিতে, ওটা ছিল শুক্রবার। শুক্রবার দিন তো একটা উইকডেজ এর মধ্যে পড়ে, সেই দিন অত লোকজন ছিল না। কিন্তু শনিবার শুরু হওয়ার সাথে সাথে অন্যান্য জায়গা থেকে সব আসতে শুরু করেছে, বা আগে থেকে বুকিং করা আছে, কোথাও কিন্তু আমরা আর কোনো ঘর খালি পাচ্ছি না। তা তখন আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, আর তো একটা রাত্রিরের ব্যাপার, আমরা একটা কাজ করি, আমরা আজকে সারাটা দিন এদিক সেদিক ঘুরি, দরকার পড়লে আমরা একটু দীঘার দিকে গিয়ে খবর নেবো যে ওখানে কোনো ঘর খালি আছে কিনা। দীঘাতেও কিন্তু কিছু ছিল না ঘর খালি। তা আমরা একটু এদিক সেদিক ঘুরবো, যতটা পারবো হোটেলে কম আসবো, জাস্ট রাত্রির বেলায় রেস্ট টুকু নেওয়ার জন্য আমাদেরকে ফিরতে তো হবেই, কিছু করার নেই। কিন্তু মানে ওই যে নেক্সট নাইট যেটা আর কি, মানে স্যাটারডে নাইট যেটা আমরা স্টে করলাম, সেটাই কিন্তু আমাদের মোটামুটি একটা বিপদ ডেকে নিয়ে এলো। মানে ওটা স্টে করাটা উচিত হয়নি, মানে অন্য যদি ঘর ছিল না যখন, ওই দিনই যদি আমরা চেক আউট করে দরকার পড়লে যদি কলকাতাতেও ফিরে আসতাম, সেটা মানে ইট উড হ্যাভ বিন বেটার। যাই হোক, কি হবে। তা সন্ধ্যাবেলাটায় আমরা একটু বিচ টিচে ঘুরে যথারীতি আমরা ওই আকাশের ঘরে বসেই ভেবেছিলাম যে একটু ড্রিঙ্কস করব। তা এবার সুদীপ বলে যে ছেলেটা, তারও কিন্তু মানে আমারই মতো একটু প্যারানর্মাল বিষয় নিয়ে একটু পড়াশোনা করা আছে। সে বলল আমার মনে হয় এখানে বসে ড্রিঙ্ক করাটা উচিত হবে না। ঠিকই বলেছে।
ওর কথার কিন্তু একটা যুক্তি আছে, এই হ্যাঁ। এই পয়েন্টটা আমারও মাথায় আসেনি, যেটা সুদীপের মাথায় এসছে। এখানে বসে কিন্তু ড্রিঙ্ক করাটা উচিত হবে না। যদি ড্রিঙ্কস করতেই হয় তাতে আমাদের হয়তো একটু খরচটা বেশি হবে, কোনো একটা হোটেলে গিয়ে করি, বাড়ি বা গিয়ে। বা এখানে তো অভাব নেই তো কোনো, হুম। বা যে শ্যাফ ট্যাপ গুলো আছে সেখানে বসেও করতে পারি। হোটেলে বসে আমরা আজকে ড্রিঙ্ক করবো না। হুম। ভালো কথা, আমরা গেছি প্রায় ধরো তোমার মোটামুটি 9:30 10টা অব্দি আমরা ড্রিঙ্কসও করেছি, খাওয়া দাওয়াও করেছি, একটা খুব খুব গুড টাইম আমরা স্পেন্ড করেছি। এবারে যখন আমরা হোটেলের দিকে ফেরত আসছি, আমরা ডিসাইড করলাম যে আরো একটুখানি বিচটাতে ঘুরে, এবার অনেক সময় রাত হয়ে গেলে তো ওইদিকে একটা রেস্ট্রিকশন থাকে, কিন্তু হোটেলের লোকেশনটা যেখানে, সেখানে আশপাশে আর কিছু নেই বা খুব একটা লোকজন আসে না, তাই বিচের দিকটাও একটু ফাঁকা ফাঁকা। আমরা যখন ওই বিচটাতে একটুখানি ঘুরে বেড়াবো ডিসাইড করলাম, হঠাৎ দেখি অভ্র একটা, মানে কি বলবো, একটু অন্যরকম টাইপের একটা ভঙ্গিতে আমাদের বলছে, তোরা কেউ বিচে যাবি না। আর এই যে বলাটা, এই বলার টোনটা কিন্তু খুব কমান্ডিং একটা ভয়েস ছিল। মানে অর্ডার করছে, মানে একটা টিমে যদি বয়স্ক কোনো মানুষ থাকে, তিনি যখন ইয়াঙ্গারদেরকে বলেন যে এটা করবি না ওটা করবি না, এরকম একটা টোনে, ঠিক ওরকম টাইপের একটা টোন ছিল। আর গলার ভয়েসটা কিন্তু, অন্যরা কি তখন বুঝেছে আমি জানি না, আমার অন্তত মনে হলো যে একটু পাল্টেছে, একটু আচ্ছা। একটু মানে কি বলবো, একটু হার্শ হয়েছে ওর গলার আওয়াজটা। আমরা বললাম যে কেন বিচে যাব না, তাহলে কি করবো? বলে যে না, হোটেলে চল। বললাম যে না না, এত তাড়াতাড়ি আমরা হোটেলে ফিরবো না, দেখলি তো যে হোটেলে কি হয়। আমরা একটুখানি বিচে ঘুরে তারপরে না হয় 11টা 11:30টার সময় হোটেলে ফিরবো। বলছে যে না, তোরা বিচে যাবি না, এইভাবে বলছে। যে কেন যাব না? কৌস্তব বিশ্বাস করবেন, আমার গায়ে কাঁটা দেয় এটা ভাবলে এখনো। অভ্র যে রিপ্লাইটা দিল, ওই বিচে, নামটা আমি উল্লেখ করব না, একজনের নাম নিল, তার লাশ পোতা আছে। এইটা অভ্র বলছে বিচে, সিরিয়াসলি, যেই বিচে তোরা হেঁটে বেড়াবি বলছিস, সেখানে অমুক মহিলার ডেড বডি পুঁতে দেওয়া রয়েছে। তা আমরা বললাম যে এই কথাটা তুই জানলি কি করে? আমরা তখনও সেটাকে মানে পুরো নিছকই মজা মজা হিসেবে ধরছি, যে আগের দিন রাতে এরকম হয়েছে বা কিছু একটা, ও নিজের মনে হয়তো নানান রকম ফ্যান্টাসাইজ করে এরকম মানে উল্টোপাল্টা কথা বলছে। কিন্তু পরে বুঝেছিলাম যে এটা মানে কোনো ইয়ে ছিল না, ইয়ার্কি মারা ছিল না। যাই হোক, তা আমরা সেই কথার কোনো গুরুত্ব দিই। আমরা বলেছি যে আমরা এখন হোটেলে ফিরবো না, তুই তোর এই ভাঁট বকা নিয়ে থাক, আমরা ঘুরবো। ওমা, আমরা ঘুরে বেড়াচ্ছি, অভ্র কিন্তু চলে গেছে হোটেলে ব্যাক করে চলে গেছে। আমরা সেটা পরে বুঝতে পেরেছি যে অভ্র আমাদের মধ্যে নেই, মানে ওই আমরা যে ঘুরে বেড়াচ্ছি তার মধ্যে নেই। তো যাই হোক, তা এরকম ভাবে মানে মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট কারোরই মন মেজাজ ঠিক নেই, ঘোরাফেরা করে আমরা আবার হোটেলে ব্যাক করেছি। এইখানে শুরু হলো একটা খুব বাজে একটা ইনসিডেন্ট। আমরা গিয়ে দেখছি যে অভ্র, আমি, রাজীব আর অভ্র যেই ঘরটায় ছিলাম সেই ঘরটাতে অভ্র ঢুকে গেছে। আমরা নক করছি, বেল বাজাচ্ছি, অভ্র দরজা খুলছে না, কিছুতেই দরজাটা খুলছে না। আমরা বাইরে দাঁড়িয়ে যথাসাধ্য চেষ্টা করছি ওকে ডাকবার। প্রথমটা ভেবেছি যে ও হয়তো ঘুমিয়ে পড়েছে, তারপরে দেখছি যে মানুষ যদি ঘুমিয়েও পড়ে, কনস্ট্যান্ট যদি বেল বাজানো হয় বা দরজা ধাক্কানো হয়, আশপাশ থেকে লোকেরা শুনতে পেয়ে যাবে, তা ও শুনতে পাবে না? এটা তো হতে পারে না কখন। তা যাই হোক, তা ও কিছুতেই দরজাটা খুলছে না। এবার রাজীব কি করেছে, রাজীব জানলার ফাঁক দিয়ে একটুখানি উঁকি মেরে দেখতে গেছে, দেখছে যে অভ্র পুরো সোজা হয়ে দাঁড়িয়ে দরজাটাকে গার্ড করে দাঁড়িয়ে রয়েছে। মানে বুঝলাম না। মানে ও দরজার সামনেই দাঁড়িয়ে রয়েছে, আচ্ছা, দরজাটা বন্ধ, ভেতর থেকেই বন্ধ, আর ও দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে, পিঠটাকে দরজার উপরে হেলান দেওয়া, আর মাথাটাকে কনস্ট্যান্ট এভাবে দরজায় ঢুকে চলেছে। হায় ভগবান, এটা তোমরা দেখলে কিভাবে? জানলার ফাঁক দিয়ে দেখেছি, পর্দার ফাঁক দিয়ে দেখতে পেয়েছি। কারণ এই সাইডে একটা জানলা ছিল, ওইটা দিয়ে মুখ বাড়িয়ে দেখেছি, পর্দাটা ফাঁক ছিল তাই দেখতে পেয়েছি। মাথা এরকম নট, কনস্ট্যান্ট মাথাটাকে এইভাবে ঢুকে চলেছে দরজার সামনে, আচ্ছা, সোজা হয়ে দাঁড়িয়ে।
আমি দেখলাম পুরো ব্যাপারটা, ওইদিকে আকাশ দেখলো, সবাই আমরা কনস্ট্যান্ট ডেকে যাচ্ছি, ও কিছুতেই দরজাটা খুলছে না। না। ঠিক আছে, এবার ইন দ্য মিনওয়াইল আরো একটা বাজে ঘটনা আমি যেটা দেখতে পেলাম, ওই ঘরটার মধ্যে ও যে দাঁড়িয়ে এরকম মাথা ঠুকে যাচ্ছে, কার সাথে ও যেন একটা কথাও বলছে। মাথা ঠুকতে ঠুকতে মাথা ঠুকতে ঠুকতে কারোর সাথে একটা ও কিন্তু কথাও বলছে। বিভৎস ব্যাপার। বিভৎস, মানে এমন ভাবে কথাটা বলছে, ধরো এটা যদি ঘর হয়, হ্যাঁ। এই পজিশনে যদি অভ্র দাঁড়িয়ে থাকে, ওর উল্টো দিকে যদি কোনো মহিলা, এবং সেটা একজন মহিলার সাথে কথা বলছে, কারণ একটা আবছা ছায়ামূর্তি কিন্তু আমার নজরে পড়েছে। সিরিয়াস? সেটা আমি দেখতে পেয়েছি ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ড। আচ্ছা আচ্ছা ও কনস্ট্যান্ট কনভার্স করে যাচ্ছে ওই মহিলার সাথে। আচ্ছা। অন্তত পক্ষে 1.5 থেকে 2 ঘন্টা ধরে আমরা খালি দরজা ধাক্কে গেছি, ও দরজা খুলে। আলটিমেটলি যখন দরজাটা ও খুলেছে, তখন তো মানে সবাই একদম হুড়মুড় করে ওর ওপরে এই মারে কি সেই মারে চড়াও হয়েছে। তুই কি ইয়ার্কি মারছিস? কালকে সকালবেলায় আমরা ফিরবো কলকাতায়, এখান থেকে পুরো বাইক চালিয়ে আমরা কলকাতা অব্দি যাবো, একটা রেস্টের তো দরকার, যারা বাইকটা চালাবে, যারা গাড়িটা চালাবে, একটা রেস্টের তো দরকার। রাত্রিরে ঘুম না হলে চলবে কি করে? ছ্যাবলামো হচ্ছে এখানে এসে, নাটকবাজি। অভ্র আমাদের কথার মধ্যে কোন রকম কর্ণপাত করলো না। এই কথাটা বলেছিল আকাশ। আচ্ছা। আকাশের কলার ধরে এমন ভাবে হ্যাঁচকা টান মেরে ও ফেললো, যদি এইখানে দাঁড়িয়ে টান মানে ধাক্কাটা মেরে ফেলে, আকাশ ছিটকে গিয়ে হয়তো ওই দরজাটার সামনে পড়েছে, এক্স্যাক্টলি ওই করিডোরের মধ্যে। এবং যেই ওর সাথে কথা বলতে যাচ্ছে, তার সাথেই ও এরকম বিহেভ করছে। আচ্ছা। সবাই ভয় পাচ্ছে ওর সাথে তখন কথা, এমন অবস্থা। এরকম ভাবে আরো কিছুটা টাইম কাটবার পর আলটিমেটলি দেখা গেল অভ্র একটু ঝিমিয়ে পড়েছে। তখন সবাই মনে করলো যে এবারে শোয়া যেতে পারে। কেউ কারোর মানে ঘরের দরজা সেইভাবে লক করলো না, সবাই একটুখানি জাস্ট একটু ঘুম, মানে ঘুমটা হওয়া দিয়ে কথা, ঘুমিয়ে টুমিয়ে সকালবেলায় অভ্র আমাদেরকে বলছে, মানে আমরা ভেবেছিলাম সকালবেলা হলে পরে ওর হয়তো বিহেভিয়ারে কিছু চেঞ্জ আসবে। চেঞ্জ একটা এসছে ঠিকই, মানে ওই রকম অদ্ভুত টাইপের বিহেভিয়ারও করছে না। উল্টে আমরা কেন সি বিচটাতে গেছিলাম, আমরা কেন ওর কথা শুনিনি, এইটাকে ও একটা বিরাট বড় ইস্যু বানিয়ে আমাদেরকেই দোষারোপ করছে যে এইসব কিছু হওয়ার জন্য। ব্যাপারটা উইয়ার্ড। উইয়ার্ড মানে একদম, মানে এটা মেনে নেওয়া যায় না। আর অভ্রর কিন্তু এরকম টাইপের নেচার নয়। অভ্র এমনিতে কি রকম, অভ্র ইজ এ নলেজেবল পার্সন, মানে ও অনেক কিছু জানে, অনেক ব্যাপারে ওর জ্ঞান আছে, ও প্রচুর বই পড়ে, সবই ঠিক আছে, কিন্তু এরকম টাইপের একটা ডমিনেটিং নেচার ওর মধ্যে কিন্তু কোনোদিন আমরা দেখিনি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। যাই হোক, তো এরকম ভাবে আমরা কলকাতায় তো ফিরলাম। সেই দিনই দুপুরবেলায় 12:30 1টা নাগাদ আমরা কলকাতায় ব্যাক করে গেছি, রবিবার। এবার যা হয় আর কি, এতটা পথ জার্নি করার পর যে যার বাড়িতে চলে গেছে। এইবার এই ঘটনাটা ঘটে যাওয়ার পর, কলকাতায় ব্যাক করবার পর 4 থেকে 5 দিন অভ্রর কোনো পাত্তাই নেই, বেপাত্তা। মানে ফোন টোন করছে না, কিচ্ছু করছে না। তা আমরা আমাদের আমাদের তো একটা নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও খুব একটা অ্যাক্টিভ নেই, কোনো কথাই সেখানে লিখছে না। যেই মেসেজ ওখানে আসছে, যা হয় একটা বেরিয়ে আসার পর গ্রুপে ছবি টবিগুলো শেয়ার হয়, ভিডিওগুলো শেয়ার হয়, একটা কেউ সিনও করছে না, কিন্তু কোনো কমেন্ট নেই, কোনো রিয়াকশন নেই, কিচ্ছু নেই। তা আমরা ভাবলাম যে আমরা এবারে কলটা করব, কিন্তু সেটা আর করতে হয়নি। অভ্রর যে দাদা, ঠিক আছে, আমরা রণজিৎ দা বলি আর কি, অভ্রর দাদা নিজেই আমাদেরকে কল করেছে। আমাকে করেনি, করেছে আকাশকে, কারণ আকাশই তো পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছিল। আকাশকে ফোন করে রণজিৎ দার প্রথম প্রশ্ন যে, হ্যাঁ রে, মন্দারমণিতে কি হয়েছে? আচ্ছা আচ্ছা। মন্দারমণিতে কি হয়েছিল? বলছে কেন কেন রণজিৎ দা, কি ব্যাপার? বলছে না, ওখান থেকে ফিরে আসার পর তো অভ্রকে সামলাতে পারছি না আমরা, উল্টো পাল্টা বিহেভিয়ার করে যাচ্ছে। বলছে কিরকম বিহেভিয়ার? প্রথমত বাড়ির কারোর সাথে ঠিকভাবে কথা বলছে না, মা বাবা দুজনের সাথেই খুব রুড ওয়েতে বিহেভ করছে, ঠিক আছে।
আমার সাথেও খুব বাজেভাবে বিহেভ করছে, কারোর সাথে কোনো রকম ইন্টারাকশনে যাচ্ছে না, নিজের মতো থাকছে, নিজের ঘরে বেশি টাইম স্পেন্ড করছে। তা তখন ওই আকাশই বলেছে যে দেখো, একটা ইনসিডেন্ট তো হয়েছে, কিন্তু সেটা তো আমরা প্রত্যেকেই ফেস করেছি। সেটার জন্য ওর আলাদা করে তো কিছু হওয়ার তো কথা না। তা তখন রণজিৎদা বলছে যে কি ইনসিডেন্ট আমাকে বলতে হবে। রণজিৎদা রেগে গেছে যে কি ইনসিডেন্ট আমাকে খুলে বলতে হবে, আমার 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 থেকে পুরোটা হাইড করলে হবে না, কারণ এই কনসিকুয়েন্স গুলো আমি ফেস করছি। Exactly. মা বাবার বয়স হয়েছে, আমি নিজে ব্যবসার কাজে ব্যস্ত থাকি, এবারে ও যদি বাড়িতে এই সমস্ত জিনিস করে, ওর নিজেরও একটা কাজ আছে, গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করে, তা ওরও একটা কাজ আছে, সেটা হ্যাম্পার্ড হচ্ছে, ও কাজে মন দিচ্ছে না, ঠিক আছে, কোনো রকম ও কাজ টাজ করছে না কিছু, সারাটা দিন ধরে ঘরের মধ্যে একটা কেমন একটা উদাস হয়ে বসে রয়েছে, খেতে বেশি চাইছে, বেশি করে খেতে চাইছে, খিদে বেড়ে গেছে। তা কিছু তো একটা হয়েছে। তা তখন আকাশ কি করলো, আকাশ আমাদেরকে কল করলো। তা আমরা বললাম যে তুই একা কেন বল, আমরা বেড়াতে গেছিলাম, প্রত্যেকে ছিলাম, যদি কথা হয় একটা কনফারেন্স কল হবে হোয়াটসঅ্যাপে, আমরা প্রত্যেকে বলবো যা হয়েছে যা ঘটেছে, আমরা প্রত্যেকে বলবো। নিয়ে আমরা ওই রণজিৎদাকে আমরা সবাই মিলে হোয়াটসঅ্যাপ কলে, হোয়াটসঅ্যাপে তো অনেকে একসাথে কথা বলা যায়, তা বললাম, পুরো ঘটনাটা ন্যারেট করলাম যে এইরকম এরকম ঘটেছে। তা রণজিৎদা বললো যে হ্যাঁ, এইটা তাহলে একটু মানে আনন্যাচারাল ঘটনা, একটা সিরিয়াস ঘটনা, তাহলে আমাকে অন্য ব্যাপার ভাবতে হবে। এবার এই প্রসঙ্গে বলে রাখি, অভ্রর বাড়ি এমনিতে কিন্তু খুব সাত্ত্বিক বাড়ি, আচ্ছা, ঠিক আছে, পুজো টুজো হয়, কালী পুজো হয়, এবং ওরা তন্ত্রে কিন্তু বিরাট বড় একটা বিশ্বাস রাখে। তা যাই হোক, তা এবার অভ্রর ব্যাপারটা হচ্ছে কি, মানে রণজিৎদা কিন্তু এইসব ব্যাপারে খুব বিশ্বাসী। অভ্র নিজের বিশ্বাসটা অত বাড়াবাড়ি রকমের না গেলেও মোটামুটি ও যেই বাড়িতে থাকবে সেই ব্যাপারগুলোতে একটু তো মেনে চলতেই হবে, তাই ওর মধ্যে খানিকটা হলেও ঢুকেছে, কিন্তু অতটা বাড়াবাড়ি রকমের নয়। রণজিৎদা বললো যে ঠিক আছে, তা এইটা আমার কাছে লুকিয়েছিলে কেন তোমরা, তোমাদের তো ফিরে এসেই এই ব্যাপারটা বলা উচিত ছিল। তা যাই হোক, তা আমরা বললাম যে ঠিক আছে, তা এরকম একটা ব্যাপার হয়ে গেছে, আমরা প্রত্যেকেই কনসিকুয়েন্স ফেস করেছি, কিন্তু আমরা বাড়িতে ফেরবার পর তো আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি, প্রত্যেকেই আমরা সেফ, কারোর কোনো শরীর খারাপ হয়নি, কারোর কোনো জ্বরজারি আসেনি, কিছুই হয়নি, কারোর গায়ে কোনো আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। হ্যাঁ, ওখানে যেগুলো ঘটেছিল, যখন ঘটছিল তখন আমরা মারাত্মক ভয় পেয়েছিলাম, মানে ওখানে আরেকটু যদি টাইম স্পেন্ড করতে হতো তাহলে কিন্তু আমাদের পক্ষে সেটা অস্বস্তিকর হয়ে যেত। এবার তার রণজিৎদা বললো যে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, ওকে মানে নর্মাল তো করতে হবে। পরের দিন, এইটা তো গেল একদিন, পরের দিন সকালবেলায় আমি আর আকাশ আমরা নিজেরাই রণজিৎদাকে ফোন করেছি যে অভ্র কেমন আছে। তা বলছে যে বললে বিশ্বাস করবে না, ওদের বাড়িতে একটা অ্যাকোয়ারিয়াম আছে, ঠিক আছে, অ্যাকোয়ারিয়ামটা ডাইনিং রুমের মানে ড্রয়িং রুমের একটা কর্নারে রাখা, বেশ বড় অ্যাকোয়ারিয়াম, তাতে বেশ ভালোই মাছ টাছ রয়েছে। সিসিটিভি মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে রাত্রির বেলায়, তখন বোধহয় 1:30 কি 1:45 বাজে, অভ্র অ্যাকোয়ারিয়াম থেকে মাছ তুলে খাচ্ছে। কি বলছো, সিরিয়াসলি? একদম, কাঁচা মাছ অ্যাকোয়ারিয়াম থেকে তুলে খাচ্ছে। এটা ক্যামেরায় ধরা পড়েছে, মুখের কথা না। সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক। তা রণজিৎদা বলছে যে আমাদের পক্ষে আর এটা নেওয়া সম্ভব হচ্ছে না, আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিছু একটা করব। তা আমরাও বেশ ভয় পেয়ে গেছি, আর ওর বিহেভিয়ারেও মানে প্রচন্ড রকম একটা উন্মাদনা একটা লক্ষ্য করা যাচ্ছে আর কি। তা আমরা কেউ আর ওদের বাড়িতে যাই। তা রণজিৎদা কি করলেন, ওই বারুইপুরের একটু ইন্টিরিয়ারের দিকে একজন তান্ত্রিক ভদ্রলোক থাকেন, ঠিক আছে, যার সাথে ওদের একটা নিয়মিত কন্ট্যাক্ট আছে। তা সেই ভদ্রলোকের সাথে কন্ট্যাক্ট করলেন, অভ্রকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া হলো। উনি বললেন যে একটা মহিলার আর কি স্পিরিট ওর সাথে জুড়ে গেছে। আচ্ছা, ওর সাথে কোনোভাবে জুড়ে গেছে, ওকে ওকে, ঠিক আছে। তা এবং যার স্পিরিট সে কিন্তু খুন হয়েছিল। ওকে ওকে।
তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, অপঘাতে মারা মৃত্যু। গেছে। সেরকম একটা কোনো এন্টিটি ওর সাথে ক্লগড হয়ে রয়েছে। হুম। ঠিক আছে, মানে এটা তুমি একটা সেমি পজেশন বলতে পারো, পুরোপুরি ওর শরীরের মধ্যে না ঢুকেও মোটামুটি একটা ওর সাথে মানে জড়িয়ে আবেশের গেছে। মধ্যে রয়েছে। হ্যাঁ, একটা ঘোরের মধ্যেও রয়েছে, আচ্ছা। যেই কারণে এই জিনিসটা হচ্ছে। তো যাই হোক, তা এবার ওই ভদ্রলোক, তান্ত্রিক ভদ্রলোক আর কি, কিছু ক্রিয়াদি করেন, হুম। করে অভ্রকে বিপন্মুক্ত করেন। এবার এইখানে আরেকটা ব্যাপার আমি বলে রাখি, যেটা আমি ওই ঘটনাটা বলার সময় বলছিলাম, যে সি বিচটাতে যখন আমরা যাচ্ছি রাত্রিরে, অভ্র কিন্তু মনে আছে একটা কথা বলেছিল যে অমুক মহিলার ডেড বডি ওখানে, নামটা বলেছিল। নামটা বলেছিল। পরে আমরা হোটেলের যিনি মালিক, তার সাথে আমরা কথা বলে জানতে পারি সেটা আকাশের দৌলতেই হয়েছে আর কি। খুব জোরজারি করে ব্যাপারটা জানতে পেরেছিলাম আমি, মালিক না সরি, ম্যানেজারের সাথে আমরা। দেখো, মন্দারমণি আজকে মন্দারমণি, হুম। এককালে তো মন্দারমণি ওরকম ছিল না, এত পপুলার এত 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 পপুলার ছিল না। জাস্ট ওটা একটা, হ্যাঁ, চারদিকে ঝাউ বন্টন ওরকম টাইপের আর কি। যেরকম দীঘা, আজকে দীঘাতে গেলে আমরা দীঘার যে পরিবেশটা আমরা আজকে দেখতে পাই, আজ থেকে 20-25 বছর আগে কিন্তু দীঘার পরিবেশ ওরকম ছিল না, অন্যরকম, অনেকটাই ডেভেলপ করে গেছে। তা এবার আজ থেকে বেশ অনেক বছর আগে ওই হোটেলটাতে একটা কাপল যায়, মানে ওই হোটেলটাতে প্র্যাকটিক্যালি দুটো ঘটনা ঘটে, একটা মার্ডার, একটা আত্মহত্যা হয়। এবার মার্ডার যিনি হন, যেই মহিলা, তার ডেড বডিটাকে ওখানে সি বিচে পুঁতে দেওয়া হয়েছিল। ওই নামটাই কিন্তু অভ্র বলেছে। মানে কি করে এটা সম্ভব, বিষয়ে কি করে এটা সম্ভব, সেই নামটা আমি এখানে উল্লেখ করতে পারবো না। আর আত্মহত্যা যেটা হয় সেইটা সম্ভবত ওই হোটেলে একটি মেয়ে যায়, গিয়ে হয়তো ওই হোটেলেই তার হাজবেন্ডকে অন্য একটা মহিলার সাথে দেখে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম কিছু একটা ঘটনা নিয়ে সে বারান্দা থেকে ঝাঁপ দেয়। সেই হোটেলের কোন ঘরটার বারান্দা বলতো? যেই ঘরটাতে আমি, রাজীব আর অভ্র ছিল। হায় ভগবান, মানে ওই যে কনভারসেশনটা আমরা শুনছি, হ্যাঁ, ডিচড মি বা এরকম কিছু একটা একটা আবছা ছায়া মতো দেখতে পাচ্ছি। এইটা তাহলে কি, মানে সে কি এখনো ওখানে? হ্যাঁ, তার স্পিরিটটা তো ওখানে ক্লকড হয়ে আছেই, কারণ এই সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে আত্মহত্যার ক্ষেত্রে, স্পিরিট কিন্তু একটা জায়গায় একটা টাইম লুপের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, এমনও হতে পারে যে দ্যাট ওয়াজ দ্য লাস্ট কনভারসেশন, কাউকে একটা বলছে বাই ফোন, বলার পরে হয়তো ওই বারান্দা থেকেই সে ঝাঁপ মারে। এক্স্যাক্টলি ওই ঘটনাটা ওই হোটেলে এখনো ঘটে যাচ্ছে, সেম জিনিস, রিপিটেশন। মানে বেসিক্যালি দেবদীপ দা, মানে এরকম টাইপের কেসে আমি দেখেছি যে পার্টিকুলারলি বলে না, হিস্ট্রি রিপিট ইটসেলফ, ফার্স্ট অ্যাজ আ ট্র্যাজেডি দেন অ্যাজ আ কমেডি। এই যে স্পিরিটদের যে ব্যাপারটা রয়েছে, আমরা যে নরক বলি বা আমরা যে আফটার লাইফ বলি, হোয়াটএভার দ্যাট ইজ, যারা মুক্তি পায়নি, যারা ফেসে আছে, তারা হয়তো এরকমই একটা টাইম লুপের মধ্যে ফেসে আছে, যেখানে তার মৃত্যুর আগের যে ঘটনাগুলো রয়েছে সেটা বারবার সে রিলিভ করছে। কেননা আত্মহত্যা মহাপাপ, এটা আমরা সবাই জানি। তো হয়তো সেটাই তার কাছে নরক, যে ওকে বারবার সেই ইভেন্টটাকে ফিল করতে হচ্ছে। একদম খুব কষ্ট, এবং খুবই কষ্ট, এবং এটা আনন্যাচারাল ডেথের ক্ষেত্রেই হয়। হ্যাঁ হ্যাঁ, আত্মহত্যার ক্ষেত্রে আরো বেশি করে, কারণ আত্মহত্যা যখন কেউ করছে, এন্টার ইউনিভার্স কিন্তু তার প্রতি বিরূপ। হ্যাঁ, মুখ ফিরিয়ে, কারণ তার টাইম হয়নি। তার মানে কি, ধরো কারোর 70 বছর বয়স অব্দি আয়ু লেখা আছে, সে 50 বছর বয়সে গিয়ে আত্মহত্যা করে। ওই যে 20 ইয়ার্স এর যে ডেফিসিটটা, ওই 20 ইয়ার্স এর মধ্যে তো একটা মানে ট্রিমেন্ডাস সাফারিং। 20 বছর পার হয়ে যখন অ্যাকচুয়াল ওর মরবার এজটা ছিল, সেটা যখন আসবে, তারপর শুরু হবে তার জাজমেন্ট। এক্স্যাক্টলি, মাঝখানের এই 20 বছরটাও ফেসে থাকবে আমাদের, ওই ফেসে থাকবে, একদম ত্রিশঙ্কুর মতো লটকে থাকা যাবে। এক্স্যাক্টলি, মানে তুমি এই যে থিওরিটা বললে, এই থিওরিটা আমি আগে জানতাম না, যে একটা পার্টিকুলার আয়ু আছে, তার আগে আত্মহত্যা যদি করে কেউ, তাহলে সেক্ষেত্রে ওই পার্টিকুলার সময় অব্দি তাকে এখানে ফেসে রেখে যেতে হবে। এটা সত্যি কথা বলতে, মানে জাস্ট ভাবো যে কেউ 20 বছর বয়সে আত্মহত্যা করেছেন, যার আয়ু ছিল
70 বা হুম। 80 বছর, হুম। এই 60 বছর তাকে এই লুপে ঘুরতে হবে। ঘুরতে হবে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে টাইম যেরকম ভাবে কাজ করে, হুম। ওদের ওখানে হয়তো টাইমটা ওরকম ভাবে কাজ করে কাজ করে না। কারণ মৃত্যুর আগের হয়তো আমি 5 মিনিটই কনসিডার করি। হুম হুম এবারে সেই 5 মিনিটটা সে 80 মানে সেই এক্সটেন্ডেড 60 বছর ধরে ফিল করছে। এবং সব থেকে বড় কথা কি জানো তো, আত্মহত্যা করলো, হুম, মারা গেল, হুম। তার যে স্পিরিটটা, হুম, সে কিন্তু ওই যে বেদনাটা, হুম। বেদনা না থাকলে তো কেউ আত্মহত্যা করে না। একদমই। ওই যে ব্যথাটা যেটা নিয়েও আত্মহত্যাটা করেছে, হুম। এই ক্ষেত্রে তো এরকম একটা মানে রিলেশনশিপে একটা, হ্যাঁ, এরকম একটা ব্যাপার, ট্রমা। এছাড়াও আরো অনেক কারণ, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নিয়ে, বাজারে প্রচুর ধার দেনা হয়ে গেছে, বাড়িতে পাওনাদাররা আসছে, শোধ করতে পারবে না, অপমানিত হচ্ছে, আত্মহত্যা মানে করলো। চিট ফান্ড যখন হয়েছিল কত এজেন্ট এরকম ভাবে করেছিল, এজেন্ট করেছিল, যারা ইনভেস্ট করেছিল তারাও করেছিল। এই যে যেই ঘটনাটা আমাকে এই কাজটা করতে ট্রিগার করলো না, মানুষ ভাবে, এখানে কতগুলো কনসেপ্ট আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। মানুষ ভাবে যে আত্মহত্যা করলাম, আমার ওটা ওখানে ইতি হয়ে গেল, আমি আবার মুক্ত হয়ে গেলাম আমার দেহ থেকে, যা সাফারিং হবে আমার বাড়ির লোকের হবে, ভাই আমি বেঁচে যাচ্ছি, আমি এবার একটা নতুন দেহ পাবো, সবকিছু আবার আমি মানে একদম গ্রাস রুট থেকে আবার শুরু করব। ব্যাপারটা তা হয় না, একদমই না। আত্মহত্যা করবার পর স্পিরিটদের ওই জ্বালা যন্ত্রণাটা, যে আমাকে পাওনাদাররা এসে ধরবে, বা আমার হাজবেন্ড অমুক মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, বা আমার বয়ফ্রেন্ড আমার ফোন তুলছে না, আমি খুব সেক্লুডেড ফিল করছি, আমাকে কেউ বোঝে না, আমাকে কেউ জানে না, চিনতে পারে না, এই ব্যথাগুলো কিন্তু ওর থাকবে, এবং ওই স্পিরিটটা বারবার কিন্তু এই জিনিসটা এক্সপিরিয়েন্স করবে, যেটা হয়তো একটা পার্টিকুলার মোমেন্ট ফিল করছিল, সেটা আদি অনন্তকাল ধরে ফিল চলতে থাকবে। তার মানে ভাবো মানে কতখানি মানে যে ব্যথার থেকে মর্মান্তিক, যে ব্যথার থেকে রিলিফ পাওয়ার জন্য যে চেষ্টা করলো, সেই ব্যথার মধ্যেই ওকে থাকতে হবে। এক্স্যাক্টলি। আমি এখানে একটা কথা বলবো আমাদের দর্শকদের, যারা শুনছেন আজকের এই পডকাস্টটা বা দেখছেন, যদি কারোর এরকম টাইপের কোনো মেন্টালিটি থেকে থাকে বা পাস থেকে থাকে, যে এরকম আত্মহত্যা করতে গিয়েছিলেন বা এরকম কোনো ফেজের মধ্যে রয়েছেন, আপনারা কারোর হেল্প নিন, প্রফেশনাল হেল্প নিন। কারণ আত্মহত্যা করা কিন্তু কোনো রকম ভাবেই কোনো ওয়ে আউট নয়। আর সেখানে নিজের ক্লোজ, নিজের বিশ্বস্ত যদি এরকম কাউকে পান, ভালো কথা। যদি না পান, তাহলে কিন্তু অনেক প্রফেশনাল আছেন যারা বিনামূল্যেও হয়তো আপনাদেরকে এই জায়গা থেকে রিলিফ দিতে পারেন। হয়তো সম্পূর্ণ নয়, বাট এর একটা ওয়ে আউট। আত্মহত্যা কিন্তু শেষ কথা নয়। আপনারা সবাই এই ব্যাপারটা একটুখানি মাথায় রাখবেন। যখন এরকম টাইপের কিছু করবেন, তখন বাবা মা, নিজের প্রিয়জনদের কথা একটু মাথায় রাখবেন প্লিজ। তো দেবদীপ দা, এই যে পুরো ঘটনাটা আমরা শুনলাম, তো মর্মান্তিক একটা ঘটনা। না, আমি এখানে আরো একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই। দেখো, এটা তো বললাম মানে ঘটনাটার অ্যাঙ্গেল থেকে, মানে যা যা হয় আর কি, প্যারানর্মাল অ্যাঙ্গেল থেকে। এবার অনেকের মনে একটা প্রশ্ন ওঠে, যখনই কেউ আত্মহত্যা করে তখন একটা প্রশ্ন অনেকে করে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টের একটা প্রশ্ন। ভারী রাশি হালকা রাশি? না, সেটা তো আমি পরে আসছি। ভারী রাশি হালকা রাশিটা তো ওই ভূতে ধরা, পজেস করা নিয়ে লোকে বলে, বুঝতে পারছি। সেখানেও কিছু ভুল ত্রুটি আছে, আমি সেগুলো বলছি এক এক করে। মানে যেহেতু আমি এখন অ্যাস্ট্রোলজিটা মানে নিয়ে চর্চা করছি, শিখছি রীতিমতো, অনেকে বলতে পারে এই যে আত্মহত্যা করছে, সেটা কিন্তু তার যে আত্মহত্যার মানে করবে বা সেই যোগ আছে, সেটা কিন্তু একজন নেটিভের চার্ট দেখে বোঝা যায়। আচ্ছা, কিরকম, কি দেখলে বোঝা যায়? অপমৃত্যু? অপমৃত্যু না, আত্মহত্যা। আচ্ছা, অপমৃত্যু হলো তোমার ওই অ্যাক্সিডেন্টাল ডেথ বা কিছু, তাতে তো ওর কোনো দোষ নেই। সেটাও চার্ট থেকে বোঝা যায়, কিছু কম্বিনেশন থাকে, কিন্তু আত্মহত্যাটাও বোঝা যায়। 3টে প্ল্যানেটের এখানে ভূমিকা থাকে। একটা হচ্ছে সান, একটা হচ্ছে মার্স, আর একটা হচ্ছে রাহু। আচ্ছা আচ্ছা। এই 3টে প্ল্যানেট যদি এক লাইনে চলে আসে, আচ্ছা, এবার সেম লাইন বলতে আমি কি বলছি, দেখো আমরা যে অ্যাস্ট্রোলজিটা প্র্যাকটিস করি আর কি, মানে আমি যেটা শিখছি সেটার নাম হচ্ছে কেপি অ্যাস্ট্রোলজি। আচ্ছা, কেপি অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা মডার্ন ব্রাঞ্চ অফ অ্যাস্ট্রোলজি। এটা হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি অ্যাস্ট্রোলজি। আচ্ছা, ঠিক আছে? তা সেখানে ভেদিক অ্যাস্ট্রোলজিতে দেখবে প্ল্যানেটের একটা ভূমিকা থাকে, কোন প্ল্যানেট কোন হাউসে পজিশন আছে একজন নেটিভের জন্মের টাইমে,
সেইটার উপরে আমরা গুরুত্ব দেয় ওই ভেদিক অ্যাস্ট্রোলজাররা। কিন্তু আমরা কেপিতে যেটা করি, কেপিতে হচ্ছে হাউসের গুরুত্ব। আচ্ছা, কোন হাউসে প্ল্যানেট বসে আছে? হ্যাঁ, হাউসটার গুরুত্ব সব থেকে বেশি। ঠিক আছে, এক একটা হাউস এক একটা জিনিসকে নির্দেশ করে। যেমন আমি একটু শর্টে এক্সাম্পল দিতে পারি, যে ধরো ফার্স্ট হাউস যেটা একজন নেটিভের যে চার্ট যেটা, তাতে যেটা ফার্স্ট হাউস সেটা ইন্ডিকেট করে তার বডির গঠনটা কেমন হয়। আচ্ছা, তার শারীরিক গঠন, ঠিক আছে, সে লম্বা হবে নাকি সে বেঁটে হবে, ঠিক আছে, তার গায়ের রং কেমন হবে, তার শারীরিক গঠনটা কেমন হবে, মানে পেশিবহুল চেহারা হবে নাকি লিন, হ্যাঁ একটু খর্বাকৃতি, এরকম টাইপের হবে। এগুলো ফার্স্ট হাউস থেকে দেখা হয়। সেকেন্ড হাউস থেকে দেখা হয় তার ফিনান্সিয়াল কন্ডিশনটা কিরকম, তার কথাবার্তা কিরকম, সে কিভাবে কথা বলে, তার তার বাক্য, হ্যাঁ সে স্ট্যামার করে কিনা, কতটা বোল্ডলি কথা বলে, কতটা রাফ ওয়েতে কথা বলে, কতটা রেগে কথা বলে, কতটা মিষ্টি করে কথা বলে, এগুলো সব সেকেন্ড হাউস থেকে। মানে সেকেন্ড হাউসে যদি বুধ থাকে তাহলে সে খুব ভালো কমিউনিকেশন। হ্যাঁ, বুধ শুধু থাকলে হবে না, এবারে দেখতে হবে বুধ কার স্টারে বসে আছে। আচ্ছা, বুধ কার নক্ষত্রে বসে আছে, এই নক্ষত্রের গুরুত্বটা। এবং আরেকটা ব্যাপার আছে যেটাকে বলা হয় সাবলর্ড, এইটার গুরুত্বটা আমাদের কেপি অ্যাস্ট্রোলজিতে সব থেকে বেশি। ওকে, থার্ড হাউস কি রিপ্রেজেন্ট করে? থার্ড হাউস রিপ্রেজেন্ট করে হচ্ছে তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেমন হবে, সারাউন্ডিং, বেসিক্যালি সারাউন্ডিং, তোমার মেলামেশা, সাধারণ মেলামেশা কিরকম টাইপের সংসর্গে তুমি পড়বে, এইগুলো ইন্ডিকেট করে। থার্ড হাউস আবার ইন্ডিকেট করে শর্ট ট্রিপ, ওকে, ভ্রমণ, ছোটখাটো ভ্রমণ যেগুলো, ঠিক আছে। আর ইন্ডিকেট করে হচ্ছে তুমি তোমার লটারিতে যদি ইন্টারেস্ট থাকে, সেই লটারিতে তোমার ইন্টারেস্ট হবে কিনা। লটারিতে দেখবে কিছু মানুষ লটারির দিকে ফিরেও তাকায় না, আবার কিছু মানুষ হারছে তাও কাটছে টিকিট, লটারির টিকিট কেটে যাচ্ছে, হেরে যাচ্ছে তাও কেটে যাচ্ছে। এই যে থার্ড হাউস রয়েছে, এখানে আমি একটা পার্টিকুলার কম্বিনেশনের কথাই বলছি। থার্ড হাউস যদি কেতু থাকে, কেতু হচ্ছে ডিট্যাচমেন্ট, একদম একদম একদম। এবার সেক্ষেত্রে যদি কেতু ওখানে বসে থাকে, তাহলে কি কোনোভাবে সে একটুখানি আত্মীয় স্বজন বলো বা পরিবার বলো তাদের থেকে ডিট্যাচ থাকে? দেখো, ব্যাপার আছে এখানে একটা ব্যাপার আছে, কেতু থাকলে অবশ্যই সেই আত্মীয় স্বজনের সাথে মেলামেশা করতে চাইবে, কিন্তু রাহু আর কেতু এই দুটো প্ল্যানেটের একটা মজার বিষয় আছে। তুমি যদি এন্টার কালপুরুষ চার্টটা দেখো, মানে মেষ থেকে শুরু করে মীন রাশি অব্দি 12টা রাশি, এখানে প্রত্যেকটা রাশির কোনো না কোনো প্ল্যানেট একজন লর্ড। যেমন ধরো মেষ রাশি আর বৃশ্চিক রাশি, লর্ড হচ্ছে মঙ্গল, মার্স। তুমি যদি বৃষ রাশি দেখো আর তুলা রাশি দেখো, ভিনাস, শুক্র। তুমি যদি কন্যা রাশি আর মিথুন রাশি দেখো, বুধ। কর্কট চন্দ্র, সিংহের হচ্ছে রবি। তারপরে তোমার ধনু রাশি আর মীন রাশির হচ্ছে বৃহস্পতি। মকর আর কুম্ভের হচ্ছে শনি। রাহু কেতুকে কোথাও পেলে না, শ্যাডো প্ল্যানেট, সিউডো প্ল্যানেট বলি আমরা। ওরা অ্যাকচুয়ালি কোনো প্ল্যানেট নয়, দুটো পয়েন্ট বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাহু হচ্ছে বেসিক্যালি তোমার নর্দার্ন নোড, কেতু হচ্ছে তোমার সাদার্ন নোড। এইবার রাহু কেতু তো কোনো ঘর পেল না, কিন্তু একটা মানুষের চার্টে রাহু কেতু থাকে, নিশ্চয়ই থাকে। ঘর পায়নি কিন্তু অকুপাই করে বসে আছে। যেই হাউসকে অকুপাই করছে রাহু আর কেতু জন্মকালীন টাইমে, সেই হাউসের লর্ড যে প্ল্যানেটটা, রাহু কেতু তাদের মতো বিহেভ করতে শুরু করে। আচ্ছা, রাহু কেতু তাদেরকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, ধরো জন্মকালীন সময় রাহু কারণ মকর রাশিতে বসে আছে। আচ্ছা, মকর রাশি কার ঘর? স্যাটার্নের ঘর। রাহুর বিহেভিয়ারটা খানিকটা স্যাটার্নের মতো হয়ে যাবে, বাট ইন আ নেগেটিভ ওয়ে। আচ্ছা, মানে কারণ বাধা আসবে, বা স্যাটার্নের যে স্যাটার্ন, দেখো স্যাটার্ন এমনিতেই একটা, লোকে ভাবে যে একটা ম্যালিফিক প্ল্যানেট, কিন্তু ব্যাপারটা তা নয়, খুবই মিসআন্ডারস্টুড। স্যাটার্নের সম্পর্কে মানুষের খুবই খারাপ ধারণা আছে। স্যাটার্নকে যতটা লোকে খারাপ ভাবে অতটা নয়, বরং আমি শিখতে গিয়ে যেটা দেখছি, স্যাটার্ন অনেক ক্ষেত্রে মানুষকে শিল্ড করে, মানুষের কাছে একটা ঢালের মতো। কিন্তু স্যাটার্ন, ঠিক আছে, অ্যাপারেন্টলি দেখে লোকে মনে করবে যে স্যাটার্ন মানুষটাকে ভীতু বানিয়ে দিচ্ছে, কিন্তু দেখো কিছু কিছু ক্ষেত্রে ভীতু হলে কিন্তু তুমি প্রাণে বাঁচবে। এক্স্যাক্টলি, মানে আমি ইগো শো করে যদি আমি কিছু একটা করতে যাই, যেটা মার্স আর রাহু করায়, প্রচন্ড রকমের ইগোইস্টিক
ইগোয়েস্টিক ঠিক মার্স করায় না, ইগোয়েস্টিক সান সানের জন্য, করে। হ্যাঁ। মার্স যেটা করে মানে কি বলবো, খুব মানে ইয়ে করে দেয়, তোমার হটকারি করে দেয়, হ্যাঁ, রক্ত গরম ব্যাপার, রক্ত গরম ব্যাপারটা না বুঝে না শুনে একটা কাজ করা, এইটা মার্স করে। এবারে সেটা করতে গিয়ে তো আমার বিপদ হতে পারে। এক্স্যাক্ট। কারণ আমি ছুটে গেলাম, একটা অ্যাকশন হচ্ছে আমি ছুটে গেলাম মারতে, আমার বন্ধুকে মেরেছে আমি গিয়ে মারবো, নিজেও কেলানি অপর লোকটার হাতে গদা আছে না AK-47 আছে, তুই কি দেখলি? এক্স্যাক্টলি। তোকে তো দেখে সেই অনুযায়ী মানে ডিসিশনটা নিতে হবে। এইটা হচ্ছে মার্সের কাজ। আমি একটু ইন্টারাপ্ট করছি। অষ্টম ঘরকে খুব নেগেটিভ বলে কনসিডার করা হয়। একদমই। রাহুকেও নেগেটিভ ওয়েতে আমরা কনসিডার করতে পারি। তো এই নেগেটিভ জায়গায় যদি নেগেটিভ প্ল্যানেট এসে বসে, মানে শ্যাডো প্ল্যানেট, সিউডো প্ল্যানেট, অষ্টম ঘরে যদি রাহু বসে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ভালো ফল দেয়, কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল দেয়। এবারে তোমাকে দেখতে হবে যে রাহু কার নক্ষত্রে বসে আছে। আচ্ছা, রাহু স্টার লর্ড কে। ওকে, আমরা একটু গভীরে চলে যাচ্ছি। থার্ড হাউস থেকে আরেকটা জিনিস দেখা হয় লটারির পরেও, সেটা হচ্ছে যে কোর্ট কেস। আচ্ছা, কোর্ট কেসে তুমি কখনো জড়িয়ে পড়বে কিনা, জড়ালেও সেই কেসটা কতদিন লাস্ট করবে, আচ্ছা, সেই কেস থেকে তুমি বেরিয়ে আসতে পারবে কিনা, জিততে পারবে কিনা নাকি হেরে যাবে, ঠিক আছে, আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট হবে কিনা, এগুলো সব কিন্তু থার্ড হাউস থেকে দেখা। আচ্ছা, তাহলে ফোর্থ হাউসটা কি ডিনোট করে? ফোর্থ হাউস খুব ছোট্ট একটা হাউস, কিন্তু খুব ইম্পর্টেন্ট। মায়ের সাথে সম্পর্ক, নিজের নামে প্রপার্টি হবে কিনা, বাড়ি গাড়ি, পড়াশোনা। যদি বৃহস্পতি বসে থাকে ওখানে, ওই আবার সেই একই ব্যাপার, নক্ষত্র এবং ফোর্থ হাউস থেকে অন্য কোন কোন হাউস সিগনিফাইড হচ্ছে। আচ্ছা, ফিফথ হাউস কি করে? ফিফথ হাউস আবার একটা বিরাট বড় ঘর। আচ্ছা, ফিফথ হাউস হচ্ছে যে কোনো সম্পর্ক। তো দেবদীপদা, তুমি যেটা বললে যে ফিফথ হাউসের থেকে আমরা সম্পর্কটাকে ডিনোট করি, আচ্ছা, আর সিক্সথ হাউস? আচ্ছা, সিক্সথ হাউসটা কিন্তু আবার একটা ম্যালিফিক হাউস। ম্যালিফিক, হ্যাঁ, ওখানে একটাই জিনিস ভালো, সেটা হচ্ছে চাকরি। আচ্ছা, ঠিক আছে, চাকরি বাদ দিলে ওটা কিন্তু ঝগড়াঝাটি, অশান্তি, মন কষাকষি, প্রতিযোগিতা, আচ্ছা, আচ্ছা, প্রচুর পরিমাণে পরিশ্রম করা, ধার দেনা হয়ে যাওয়া, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার সিক্সথ হাউস। আচ্ছা, ওকে। সেভেন্থ হাউস খুব ইন্টারেস্টিং। কিরকম? বিয়ের ঘর। আচ্ছা, ম্যারেজ, লাইফ পার্টনার কেমন হবে সেইটা দেখা হয়। এছাড়াও কোনো তোমার লং টার্ম পার্টনারশিপ, সেটা বিজনেস পার্টনারশিপ হতে পারে, ঠিক আছে, সেটা দেখা হয়, মানে ব্যবসারও ঘর বলতে পারো। ওকে, 7 নম্বর। 8 নম্বর হচ্ছে খারাপ ভালো দুটো মিক্সড। আচ্ছা, ঠিক আছে, 8 নম্বর ঘরে জন্ম মৃত্যু এই দুটো আছে। এছাড়া বাধা বিপত্তি, অ্যাক্সিডেন্ট হবে কিনা, সেই যোগ আছে কিনা, এটা দেখা যায়। 8 নম্বর ঘরটা কি শনির ঘর কোনোভাবে? না, দেখো, কোনো যখন তুমি কালপুরুষ চার্ট অনুযায়ী দেখছো, ঠিক আছে, তখন 8 নম্বর ঘর হচ্ছে বৃশ্চিক রাশি, মঙ্গলের ঘর। কিন্তু যখন তুমি একটা নেটাল চার্ট দেখছো, নেটাল চার্ট মানে ব্যক্তি বিশেষের চার্ট, বার্থ চার্ট, হ্যাঁ, তার তো 8 নম্বর ঘর বৃশ্চিকের নাও হতে পারে। না, তার 8 নম্বর ঘরটা ধরো হলো তোমার কর্কট রাশি, তখন চন্দ্র হয়ে যাবে তার লর্ড। 8 নম্বর ঘর কারণ মকর রাশি হতে পারে, স্যাটার্ন হয়ে যাবে তার লগ্ন থেকে কাউন্টিং। একদম। তা 8 নম্বর থেকে আর কি দেখা হয়, পৈতৃক সম্পত্তি। আচ্ছা, ঠিক আছে, এটা তুমি পাবে কিনা। এছাড়াও আরো কিছু জিনিস, যেমন গুপ্তবিদ্যা, তন্ত্র, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা 8th হাউস থেকে ডিনোট করি। 9th হাউস? আর 9th হাউস থেকে হচ্ছে দেখা হয় বাবার সাথে সম্পর্ক কেমন হবে। সূর্যের ঘর যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে। পিতাকে ডিনোট করা হয়। উচ্চ শিক্ষা, গুরু, পুরোহিত, দূর ভ্রমণ মানে 9th হাউসটা ডিনোট করে দেশের মধ্যে ভ্রমণ হবে কি। ওকে, দেশের গণ্ডির মধ্যে, ডোমেস্টিক টেরিটরির মধ্যে। এটা গেল 9th হাউস। 10th হাউস হচ্ছে তোমার কর্মের ঘর। আচ্ছা, কর্ম মানে কিন্তু এখানে ওই পূর্বজন্মের কর্ম না, এই জন্মেরই কর্ম, তোমার পেশা, তুমি কি চাকরি করছো, কতটা পরিশ্রম করছো, এটা 10th হাউস থেকে ডিনোট করা হয়। 11th থেকে, 11th আবার খুব ভালো একটা ঘর। 11th হচ্ছে তোমার যাবতীয় ইচ্ছা পূরণ, সেটা দেখা হয়। তোমার সোশ্যালিজম তোমার মধ্যে কতটা, তুমি কতটা সোশ্যাল, সোশ্যাল লাইফ তোমার কিরকম, তোমার বন্ধু বান্ধব কিরকম, লং লাস্টিং ফ্রেন্ডশিপ, বড় দাদা দিদি, এদেরকে ডিনোট করা হয় 11 থেকে। 12th হাউস হচ্ছে
এটাও কিন্তু একটা ডেঞ্জারাস ঘর। আচ্ছা 12th হাউস থেকে নানান রকমের জিনিস দেখা হয়, ভালো আছে খারাপও আছে, হুম, কিন্তু এখানের যে ভালোটা সেটা আবার মানে আমজনতার কাছে খারাপ। মানে মেটেরিয়ালিস্টিক এর থেকে একটু better। মানে মেটেরিয়ালিজম থেকে তুমি একটু একটু করে দূরে চলে যাবে। মানে এটা এখানে হচ্ছে যদি 12th house। বৃহস্পতি থাকে 12 করে, তাহলে বলা হয় নাকি সাধু সন্ন্যাসী এইসব। ওরকম কোনো মানে নেই। আচ্ছা। সাধু সন্ন্যাসী হবে কিনা মানে গৃহত্যাগী সন্ন্যাসী হবে কিনা সেটা ডিনোট করে কেতু। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো জুপিটার যেটা হুম। বৃহস্পতি, আমরা তো ভাবি দেবগুরু, হুম। জুপিটার ডিনোট করছে হচ্ছে তোমার ধর্ম। হুম, হুম, ধর্ম আর আধ্যাত্মিকতা কিন্তু এক নয়। একদম। ধর্ম মানে কি? spirituality and ধর্ম মানে কি? যেটা আমি ধারণ করলাম। হুম, হুম, এবার আমি একটা ধর্মের লোক, হুম, আমি কিছু জিনিস ধারণ করছি, হুম, আমি বলছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বড়, হুম, যারা ইসলামে বলছে যে আল্লাহ বড়, হুম, খ্রিস্টানরা বলছে যিশু বড়, হুম, যার যার ধর্ম তার তার কাছে। হুম। কিন্তু এগুলো কি আমাকে আধ্যাত্মিক হতে শেখাচ্ছে? স্পিরিচুয়াল হতে না, মানে না। ইউনিভার্সের সাথে কানেক্ট করতে। হ্যাঁ, আধ্যাত্মিক হয়ে গেলে একটা স্টোন চিপসের মধ্যেও তুমি কিন্তু ঈশ্বরকে খুঁজে পাবে। ওকে ওকে, দ্যাট ইজ কল্ড আধ্যাত্মিকতা। মানে এটাই আমাদের দর্শন। সেটা অর্গানাইজ রিলিজিয়ান শেখায় না, শেখাতে পারে না। সেই আধ্যাত্মিকতাটা দেয় হচ্ছে কেতু। আচ্ছা। কিন্তু কেতু যখন দেয় না, এমন ধাক্কাটা মেরে দেয় হুম, যেটা অনেকে টলারেট করতে পারে না। আচ্ছা আচ্ছা। কিছু ঘটনার মাধ্যমে এমন ভাবে হার্শ ওয়েতে দেয় যে ওই ঘটনাটা স্মৃতিটা, সে হয়তো আধ্যাত্মিক হয়ে গেল, কিন্তু তার জন্য তার যে স্যাক্রিফাইসটা বন্ড করবে। প্রচন্ড রকম ভাবে, সে আর ঘুরে দাঁড়াতে পারবে না। তো দেবদীপ দা, মানে আমরা যে প্রসঙ্গে এই ঘরগুলো নিয়ে আলোচনা করলাম, হুম, এই ঘরের কিছু পার্টিকুলার কম্বিনেশন বা কোনো গ্রহগত পজিশনের জন্য হুম, কারুর লাইফ স্প্যানে বলো বা যাই বলো, এই প্যারানর্মাল, অতি প্রাকৃতিক, সুপার ন্যাচারাল এইসব ব্যাপার স্যাপার গুলো ঘটে থাকে। হুম, আমি খুব বেশি পাই, যেহেতু পডকাস্ট করি আমরা, হুম, হুম, হুম। সেখানে আমরা পাই ভারী রাশি হালকা রাশির কনসেপ্ট। এটা কি আদৌ ঠিক? একেবারেই আমার তো মনে হয় না। না। আমি অনেকবার বলেছি যদিও। দেখো, হুম, ভারী রাশি হালকা রাশি মানুষ কি কি দেখে ভাবে জানো তো? রাশি, প্রত্যেকটা রাশির একটা প্রতীক চিহ্ন আছে। অ্যানিমালস দিয়ে concept। অ্যানিমালস দিয়ে, হ্যাঁ, কিছু অ্যানিমালস আছে, হ্যাঁ। কিছু মানুষ দিয়ে। যেমন ধরো মেষ রাশি, হুম, ভেড়া, মেষের প্রতীক চিহ্ন হচ্ছে ভেড়া, লোকে ভাবে হালকা রাশি। আচ্ছা। ব্যাপারটা আদপে তা নয়। কেন নয় আমি বলি। দেখো, ভেড়ার চিহ্ন তো তুমি পেলে, হুম, ভেড়াকে আমরা একটা নিরীহ প্রাণী বলে জানি, তার মানে কি ওই মানুষটার নেচারটা ভেড়ার মতো? তা নয়। ভেড়ার চিহ্নটা কেন রাখা হয়েছে দেখো, তুমি যদি কিছু পাহাড়ি এলাকায় যাও, বিশেষ করে হিমাচল, লে, লাদাখ, ওইসব জায়গায় তো ভেড়া দেখা যায়। হুম, মেষ পালক এক গাদা মেষ নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার মেষ রাশি কি ইন্ডিকেট করছে? যে সেই মানুষটা সে কর্মে বিশ্বাসী। আচ্ছা। মেষ যখন পাহাড় দিয়ে ওঠে, সামনে পেছনে তাকায় না, হুম, ওর খালি টার্গেট থাকে আমি উঠে যাবো। একদম। তার মানে কি, তারা নির্ভীক প্রকৃতির হয়। হুম, হুম, হুম। মেষ রাশি, Straightforward হয়। মেষ রাশির মানুষের শারীরিক গঠনই অন্যরকম। হুম, যত তুমি আর্মি অফিসার, পুলিশ অফিসার, বডি বিল্ডার, কুস্তিগির যত পাবে, বেশিরভাগই মেষ রাশির লোক। আচ্ছা। তাহলে তারা হালকা রাশি, হালকা রাশির কনসেপ্টটা এলো এখানে। আচ্ছা, খুব কমন একটা বিলিফ, তুলা রাশি হালকা রাশি। হুম, আমি জানি না কোত্থেকে এই কনসেপ্টটা এলো। আমার মনে হয় তুলাকে লোকে তুলো ভাবে, তা নয়। দাড়ি তুলা কি? তুলা তো একটা দাড়ি পাল্লা, তুলা দণ্ড বলে লোকে। হুম, হুম, তা তুলা রাশি ভাবে হালকা রাশি, একেবারেই তা নয়। হুম, হুম। তুলা রাশির মানুষদের নেচার কিরকম? তারা নিরপেক্ষভাবে প্রত্যেকের বিচার করে, ব্যালেন্স করতে জানে। ব্যালেন্স করতে জানে। তারা ঝগড়াঝাটি পছন্দ করে না, এটা ঠিক কথা। কারণ তুলা রাশির অধিপতি হলেন শুক্র, হুম। ভিনাস। ভিনাস হচ্ছে আনন্দদায়ী একটা প্ল্যানেট। ইভেন কিছু কিছু ক্ষেত্রে তারা একটু বেশি হ্যাঁ, শৌখিন হয়ে শৌখিন হয়, এন্টারটেনমেন্ট পছন্দ করে, হাসি মজা পছন্দ করে, ঝগড়াঝাটি এড়িয়ে চলে। কিন্তু তুলা রাশির লোকেরা যখন কোনো ঝগড়ায় জড়িয়ে পড়ে, তারা সেই ঝগড়াটাকে শেষ করে দেওয়ার জন্য এত অত্যাধিক চিৎকার করবে যে অন্যেরা ভয় পেয়ে যাবে। এক্স্যাক্টলি, কারণ রাক্ষস গুরু শুক্র ওদের অধিপতি, তার মানে তারা চাইবে যে ঝগড়াটাকে আমি থামাই। তাহলে এখানেও হালকা রাশি ভারী রাশির ব্যাপারটা এলো না। দেখো, প্রত্যেকটা রাশির মধ্যে না কিছু তোমার লাইট এলিমেন্ট, কিছু তোমার হেভি এলিমেন্ট থাকছে। একদম। এটার ওপরে স্পিরিচুয়াল পজিশন নির্ভর করে না। আবার দেখো, আরেকটা মজার ব্যাপার বলি,
এইগুলো তো গেল রাশি। তাহলে স্পিরিচুয়াল পজিশনটা কিভাবে মানে আমরা ডিটারমাইন করতে পারি, মানে অ্যাস্ট্রোলজির মাধ্যমে যদি বলি বা কিছু? অ্যাস্ট্রোলজির মাধ্যমে দেখো, স্পিরিট বলতে আমরা কি বুঝি, একটা মিস্ট্রি তো ব্যাপারটা, একটা মিস্টিরিয়াস। এবার মিস্টিরিয়াস ব্যাপার মানে সেখানে কিন্তু কেতুর একটা প্রভাব চলে আসছে। রাহু কেতু দুজনেই কি না কেতু? আমার মনে হয় শুধু কেতু, কারণ কেতু মানেই হচ্ছে মিস্ট্রি। কেতু কি, কেতুর বডিটা আছে, মাথা নেই। কেতু সব দিক হাতড়ে হাতড়ে চলে, অনুমান ভিত্তিক। আবার অনেকে ভাবে কেতুর বুদ্ধি নেই, তা নয়। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে বড় বড় অফিসার যারা, সিবিআই অফিসার, ইডি অফিসার যারা হয়, একদম গভীরে গিয়ে যারা তদন্ত করে, কেতুর প্রভাব। কেতু আর স্যাটার্নের প্রভাব। অবজারভেশন, অনুমান। ডিটেকটিভদের তো অনুমানের ভিত্তিতে করতে হয়। কার উপরে, কেউ তো মুখ খুলছে না, কার উপরে সন্দেহ, তাকে খুঁজে আন। ওই ক্লুটা থেকে আমি এবার আস্তে আস্তে আলটিমেট গোলটাতে পৌঁছাবো। মানে কেতুর প্রভাবের জন্য বার্থ চার্ট বা নেটাল চার্টে কারোর প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি বলো বা যাই বলো, সেগুলো সম্মুখীন হতে পারে। হ্যাঁ, মানে হালকা রাশি ভারী রাশির কনসেপ্টই এখানে, ওটা বলে কিছু হয় না। আর রাশিটাকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিই, কিন্তু যেমন সানশাইন আছে, মুনশাইন আছে, মানে যেটাকে আমরা রাশি বলি, মুনশাইনটাকে। এছাড়া লগ্ন রয়েছে, আর বাকি যে গ্রহগুলো রয়েছে সেগুলো যদি আমরা অ্যাস্ট্রোলজি বিলিভ করি। আবার আরো একটা ব্যাপার আছে চার্টে, এই যে রাশিগুলো, এখানে আবার অনেকগুলো তত্ত্ব চলে আসছে, অগ্নি, পৃথিবী, বায়ু, জল। এইটারও যদি তুমি ব্যাখ্যা করো তাহলেও দেখবে হালকা ভারীর কোনো ব্যাপার নেই। যেমন ধরো পৃথ্বী রাশি, পৃথ্বী রাশি হলে পরে সেই লোকটার খুব সহ্য শক্তি হবে। পৃথ্বী মানে কি, মাটি। মাটির ওপর দিয়ে বাস যাচ্ছে, ট্রাম যাচ্ছে, ঘোড়া ছুটছে, গাড়ি যাচ্ছে, লোকে থুতু ফেলছে, মাটি প্রতিবাদ করে না। কিন্তু এই মাটি ধ্বংসাত্মক হয়ে যেতে পারে ভূমিকম্প যখন হয়। গ্রামকে গ্রাম, শহরকে শহর একদম তলিয়ে গেল। জল রাশি বাইরে থেকে ভারী, ভেতরটা হালকা, আবেগ প্রবণ হয়, প্রচন্ড আবেগী, প্রচন্ড ইমোশনাল। কল্পনা শক্তি মারাত্মক থাকে, রাগলে মারাত্মক রাগ, কিন্তু কল্পনা শক্তি, আন্তরিকতা, ক্রিয়েটিভিটি, এগুলো জলরাশির লোকেদের থাকে। তো হালকা রাশি, ভারী রাশি, ওটার উপরে অন্তত স্পিরিচুয়াল পজিশন ডিপেন্ড করে। মানে ভূত ভর করে, যেটাকে গোদা বাংলায় বলা যেতে পারে। একদমই, ওটা তোমার রাশির উপর ডিপেন্ড করে। হালকা রাশি বলেও কিছু হয় না, ভারী রাশি বলেও কিছু হয় না। প্রত্যেকের মধ্যেই কিছু নরম ব্যাপার আছে, আবার কিছু শক্ত ব্যাপারও আছে। খুব সুন্দর বললে দেবদীপদা। এই নোটে আজকে আমি আমাদের এই পডকাস্টটা আজকে ইতি টানছি। আশা করছি যে তোমার সাথে আবার দেখা হবে, এরকম টাইপের আলোচনায় আমরা বসবো। এরকম অকাল্ট ব্যাপার স্যাপার যেগুলো রয়েছে, যেগুলো হয়তো সায়েন্টিফিক্যালি এখনো ব্যাখ্যা করা যায় না, এটা বলবো আমি, কারণ সায়েন্স ব্যাখ্যা করতে পারে না এরকম ব্যাপারটা নয়। হয়তো আমরা সেই স্টেজটাতে পৌঁছাইনি যার মাধ্যমে ব্যাখ্যা করবো। তো বেসিক্যালি দেবদীপদা, তুমি এটা বলছো ভারী রাশি হালকা রাশির কোনো কনসেপ্ট নেই, মোরাল অফ দ্য এপিসোড আমি বলছি। সেকেন্ড যেটা হচ্ছে, বার্থ চার্টে কেতু অথবা কিছু ক্ষেত্রে রাহু কেতুর কম্বিনেশন ওয়াইজ প্যারানর্মাল অ্যাক্টিভিটি কারোর লাইফে সে প্রত্যক্ষ করবে কি করবে না সেটা ম্যাটার করছে। থার্ড যে ব্যাপারটা হচ্ছে যে এই যে হাউস গুলো রয়েছে সেটার কিউমুলেটিভ বা কম্বাইন্ড প্রভাবে কারোর একটা জীবন ডিপেন্ড করছে অবভিয়াসলি, আর সেখানে সেটা প্রারব্ধ কর্ম যেটা রয়েছে, আগের জন্মের কিছু কর্ম, সেই কর্মফল, সেই কারণেও হয়তো কোনো কোনো জায়গাতে গিয়ে আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা এইসবের সম্মুখীন হই। তো দেবদীপদার সাথে আজকের যে এপিসোডটা ছিল সেটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ দেবদীপদা। থ্যাংক ইউ সো মাচ। তো এটাই ছিল আজকের আড্ডা। আজকে আমাদের এই পডকাস্টটা, এই হরার পডকাস্টটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। জ্যোতিষের ব্যাপারেও এখানে আমরা প্রাইমারি কিছু ব্যাপার জানলাম। আশা করছি আমাদের এই চ্যানেলটা ফলো করলে বা সাবস্ক্রাইব করে রাখলে ইন ফিউচার যে কন্টেন্ট গুলো আপনারা পাবেন তার মাধ্যমে আপনাদের এই যে নলেজ গুলো রয়েছে, এইসব অকাল্টিজম বা এইসব অতিলৌকিক ব্যাপার যেগুলো নিয়ে সচরাচর খুব একটা কথাবার্তা বলা হয় না, সেগুলোর ব্যাপারে আপনাদের নলেজটা বাড়বে। এবং আপনারা যদি কিউরিয়াস হন আমার মতো এইসব ব্যাপার জানতে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং হ্যাঁ, আপনারা যদি আমাদের চ্যানেলের অর্থাৎ কৌস্তভ কুমারের এই কৌস্তবের আড্ডা সিরিজের আরো দুটি ভিডিও দেখতে চান, আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।